তোকে মেরে ফেলতে আসছে। যারা তোকে মেরে ফেলবে, মেরে ফেলার জন্য এসছে, তারা ভাববে তুই মরে গেছিস, কিন্তু তুই বেঁচে থাকবি, কিন্তু তুই মরবি না, বেঁচে যাবি। একদম শেষ তখন তোমার কাঁধে হাত, একটা হাত কাঁধে। শরীরের মধ্যে যে কি হয় সেটা বলা যায় না। জব শেষ, একদম শেষ, আর হাত পড়লো, কিরকম চমকে উঠবে বলো। অদ্ভুত শিহরণ। জ্বরের সময় যখন অনেকেই হয় না যে অতিরিক্ত জ্বর বেড়ে গেলে ডাক্তার এখন বলে স্নান করে দিতে, কারেন্ট লাগে রীতিমতো জল। মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে স্বাগত, আমি সুপর্ণা। আজকে আমার একটা জীবনের ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। তখন আমি অনেক ছোট, বয়স 2 থেকে 3 বছর, খুব জোর 4 বছর। খেলার ছলে আমার বাড়িতে এক মা তারার এক ফটো ছিল, যেটা আমার মা বাবা দুজনেই সেটাতে পুজো করতেন। একদিন খেলার ছলে হঠাৎ আমি পড়ে যাই। মা জিজ্ঞেস করাতে আমি মাকে বলি যে মা তারা আমাকে মেরেছে। তারপর থেকে সবাই বলতো মা তারা নাকি আমাকে মেরেছে। আমি সেটা বিশ্বাসও করতাম, কারণ আমার যাই হতো, কষ্ট দুঃখ, আমার পরীক্ষাতে কিছু প্রবলেম যাই হতো, আমি মা তারার কাছে গিয়ে বলতাম। আর অটোমেটিক, জানি না কেন আজ অব্দি যখনই আমার কোনো সমস্যা হয় না, আমি রাস্তাতেও যখন বেরোই, এটা অটোমেটিক চলে আসে, কিচ্ছু হবে না, অটোমেটিক মুখ থেকে আসে, না না কিছু হবে না, মা তারার সন্তান, মা তারা ঠিক রক্ষা করবে, এটা অটোমেটিক বেরোয়। জানি না কেন বেরোয়, অনেক শ্রদ্ধা করি। তো আজ সেই জন্যই মহারাজের কাছে মা তারা সাধনা নিয়ে আমার অনেক কিছু জানার ছিল। মা তারা সাধনা নিয়ে আজকে আপনাদের সামনে এই এপিসোডটা তুলে ধরবো। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। তা মা তারা সাধনা সম্বন্ধে যদি কিছু আমাদেরকে একটু অভিজ্ঞতা যদি বলেন। তারামায়ের সাধনাটা আমি আমার তন্ত্র জীবনের ঠিক মধ্য গগন যখন আমার তন্ত্র জীবন, সেই সময় করা। আমি সেই সময় মা তারা সাধনা, বটযক্ষিণী সাধনা, বটযক্ষিণী সাধনা কমপ্লিট করে আমি বাড়ি ফিরি। কারণ এর আগে আমি বটযক্ষিণী সাধনা যখন করি তখন তো বাড়ির থেকে বাইরে ছিলাম। হ্যাঁ, সেটা আমরা শুনেছি। বটযক্ষিণী সাধনা কমপ্লিট করার পর আমি বাড়িতে ফিরে আসি। তখন আমি মা তারার সাধনা বাড়িতে বসে করি। মা তারা সাধনা বাড়িতে বসে করা যায়? বাড়িতে বসে করা যায়। আমি বাড়িতে বসেই আমি মা তারার সাধনা করি। তার কঠোর নিয়ম আছে, কিন্তু আমি আমার বাড়িতে তারা মায়ের সেই সাধনা আমি করেছিলাম। আমরা বামদেবকে জানি, বাবা বামদেবকে জানি যে উনি তো শ্মশানেই সাধনা করতেন। মা অনেক রকম ব্যাপার আছে। এই শ্মশানে সাধনার ক্ষেত্রে যদি যাই তাহলে একরকম ব্যাপার, আবার বাড়িতে বসেও মা তারা সাধনা করা যায়। বয়স অ্যাপ্রক্সিমেট তখন আমার 22, 23, 24 এরকমই কিছু হবে। আমার পুরোটা মনে নেই, কারণ সেই সময় সেটা অতটা খেয়াল নেই। গুরুদেবের থেকেই আমার এই সাধনা পাওয়া। সেই সময় আমি এই সাধনা করি। তো সাধনার কিছু জিনিসপত্র সংগ্রহ করা, এগুলো তো থাকেই। সাধনার জিনিসপত্র বলতে মানে মা তারা সাধনা নানা রকম পদ্ধতি হয়। যেরকম আমরা শ্মশানে করলে সব দেহের প্রয়োজন হয়, মা তারা সাধনার ক্ষেত্রেও কিংবা পঞ্চমুণ্ডির আসন, নবমুণ্ডি আসন, মুন্ডাসন প্রয়োজন হয়। নবমুণ্ডি, পঞ্চমুণ্ডি, যে ধরনের মুন্ডি আসন হোক, মুন্ডাসনের প্রয়োজন হয়। বাড়িতে যখন আমি করি তখন ওখানে ওইটুকু সামগ্রীতেই ব্যাপারটা হয়। তারপরে দীপ এবং তুমি সাধনা কন্টিনিউ করতে থাকো। আর কোনো ওই তামঝামের ব্যাপারটা কিন্তু নেই।
আচ্ছা। বাড়িতে করলে হুম। তোমার অনেক ধরনের হুম। তামঝাম প্রক্রিয়ার সাহায্য তোমাকে নিতে হবে। কিরকম? যেরকম আমি যে সাধনাটা করেছি, যে পদ্ধতি আমার গুরুদেব আমাকে প্রদান করেছিলেন, হুম। সেই পদ্ধতিতে প্রথম যে বস্ত্রটা হবে আমার, সেটাই হবে হচ্ছে গোলাপি রঙের। মা তারার সাধনার জন্য হুম। মানে নিজেকে পরিধান করতে হবে? নিজে যে বস্ত্রটা আমি পরিধান করব, আচ্ছা। তাতে কপিন গোলাপি রঙের, হুম। মাথার বাঁধার কাপড় হুম। গোলাপি রঙের, গায়ে দেওয়ার কাপড় গোলাপি রঙের, আবার পরিধানের কাপড়ও গোলাপি রঙের। এবার সেই সময় তো অত গোলাপি রঙের নেই, তখন আমি কি করি, সাদার মধ্যে আলতা দিয়ে? সাদা গোলাপি দোলের গোলাপি রং আচ্ছা, ছিল, আচ্ছা, হ্যাঁ। লাল গোলাপি রং, ওই গোলাপি রঙের মধ্যে তোমার ওই সাদা ধুতি সাদা ধুতি। চুবিয়ে হুম। গোলাপি রং করে সেটাকে শুকিয়ে তারপরে সেই গোলাপি রঙের তোমার জিনিস ধারণ করা বানানো হয়। তারপরে হচ্ছে ওর যে ঘরটাতে আমি সাধনা করব সেই ঘরটার রঙও গোলাপি হতে হবে। তার মানে কি মা তারার পছন্দের রং গোলাপি? পছন্দের রং আচ্ছা, গোলাপি, আচ্ছা। এবং তার যে আলোটা জ্বলবে সেটাও গোলাপি হবে। আলোটাও গোলাপি? হুম। আচ্ছা। এবার তার যে আসন তৈরি করা হয়, হুম। বাজেট আমরা বলে থাকি, হুম। সেই বাজেট যে আসন তৈরি হয় তার মধ্যে যে কাপড় পাতা হবে হুম। সেটাও গোলাপি। আচ্ছা, সে আসনটা কিসের হবে? এবং আসনটি হবে হচ্ছে কাপড়ের। প্রথম তো হচ্ছে যে হুম। জল চৌকি ব্যবহার করা হবে হুম। সেটা কাঠের জল চৌকি হবে। হুম। এখানেই শুধুমাত্র পুরোটা বলা যাবে না, তার কারণ হচ্ছে এটা আমার, আচ্ছা, আচ্ছা, না একদম। ঠিক আছে, এই কাঠের জল চৌকির একটা পরিমাপ হয়, মাপ হয়, হুম। ঠিক আছে, হুম। তার উচ্চতার একটা মাপ হয়, হুম। আর তার দৈর্ঘ্য এবং প্রস্থেরও একটা মাপ হয়। হুম। এই কাঠের জলচৌকির মধ্যে কোনো লোহা মানে কোনো ধাতব কিছু দিয়ে গাঁথা হবে না। তাহলে জলচৌকিটা হবে কি করে, মানে পায়াগুলো হবে কিভাবে? কাঠের, মানে এক কাঠের কাঠের? পায়া আর কাঠ না, কাঠের পায়া হুম। কাঠ ঠুকেই সেটা তৈরি করতে হবে। তার মানে কাঠটা নরম নিশ্চয়ই কোনোভাবে? এটা ফুটো করে তারপরে ওই কাঠের পানা ঢুকিয়ে আচ্ছা, তারপর আচ্ছা, সেটাকে কাঠ হয়, কাঠ দিয়ে ব্যাপারটা হয়। আচ্ছা, আচ্ছা। যেরকম আগের দেয়ালে হ্যাঁ, আগে ড্রিল করে কাঠের প্যানা ঢোকানো হয় সেরকম। বুঝতে পেরেছো, ঠিক ওই রকম ভাবেই ওটা তৈরি করা হয়। ওর মধ্যে কোনো ধাতব কিছু থাকবে না। আচ্ছা। এবং ওই যে কাঠ তুমি আসনটা বানাচ্ছ ওটা এক কাঠেরই হবে, মানে এক কাঠের মানে একই ধরনের কাঠের হবে, এবং তক্তাটাও অ্যাপ্রক্সিমেট চেষ্টা করা হয় একটাই কাঠের, না হলে ভাগ করা কোনো তো উপায় নেই, সবসময় পাওয়া যাবে এর কোনো মানে নেই, এক কাঠের হলে ভালো হয়। এই আসনের উপরে তোমার ওই কাপড়ের আসনটা পাতা হয় গোলাপি রঙের? গোলাপি রঙের। এর মধ্যে একটি ঘট ব্যবহার করা হয় মাকে স্থাপন করার জন্য? না, তাহলে ওই ঘটের মধ্যে জল দেওয়া হবে, সেটা নিজের আচমন, রোজকার আচমন, হাত ধোয়া এর জন্য। আচ্ছা, আচ্ছা। সেই জলের রঙও হবে গোলাপি। সেটা কিভাবে গোলাপি ওই করলেন? রঙগুলো, আচ্ছা। আর ঘটের রঙও হতে হবে গোলাপি। ঘরটা তো নিশ্চয়ই রং করেছেন? হ্যাঁ, ওটাকেও রং করতে হয়েছে। এবার চালের একটা যন্ত্রম তৈরি হবে, সেই চালটিকেও করতে হবে গোলাপি। আচ্ছা। যেরকম আমরা আকশাত বানাই হলুদ দিয়ে, চালের মধ্যে হলুদ মিশিয়ে। হলুদ দিয়ে আচ্ছা। হলুদ রং তৈরি হয়, এখানে সেই গোলাপি রঙের ব্যবহার হবে। এবং এটাকে যন্ত্রম বানাতে হয়, যন্ত্রমের ডায়াগ্রাম দিতে হয়, সেইভাবে সেটাকে সুন্দর করে কমপ্লিট করা হয়। এই যন্ত্রমের ওপরে একটা প্রদীপ বসবে, দ্বীপ বসবে, একমুখ দ্বীপ বসবে, যার রং হবে, প্রদীপের রং গোলাপি? আচ্ছা। তার মধ্যে সলতে দেওয়া হবে, তার রং হবে গোলাপি। গোলাপি। হয়ে গেল। এবার আরো একটি সাক্ষী প্রদীপ জ্বলবে, সেই সাক্ষী প্রদীপও হবে গোলাপি এবং তারও সলতে হবে গোলাপি, কিন্তু সেটি বসবে হচ্ছে গন্ধকের গুঁড়োর উপরে। চন্দনের গুঁড়ো? গন্ধক। গন্ধক বলতে? গন্ধক বলতে বাজি বানানোর যে গন্ধক ব্যবহার করা হয়, আচ্ছা,
সেই গন্ধকের গুঁড়োর ওপরে ওটাকে বসানো হবে। আচ্ছা, তাহলে রইল সামনে ঘট, যন্ত্র, যন্ত্র, হ্যাঁ, যন্ত্রমের ওপরে প্রদীপ, প্রদীপ, একদিকে হচ্ছে ঘট বসানো আর একদিকে একদিকে সাক্ষী। গন্ধকের সাক্ষী প্রদীপ। ওপরে সাক্ষী দ্বীপ বসলো। হুম। সামনে 7খানা চালের ঢিপি, হুম, 7টি ওখানে লবঙ্গ, হুম, 7টি কপুর, 7টি ইলাইচি, 7টি সুপারি, তারপরে আর বলবো না। এইটা কিন্তু মজার, আপনি কিন্তু এটা কিন্তু একদম ঠিক হয় না, মাঝখানে আটকে যায়। এই কটি জিনিস আচ্ছা, এখানে স্থাপন হবে হুম, এরকম ভাবে ঢেলা 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 ঢেলা। হুম, এবার তোমার জপ শুরু হবে। হুম। তার জন্য একটা আসন ব্যবহার করতে হয় নিজে বসার জন্য। বসার জন্য। হুম। সেটাও বলা যাবে না, আচ্ছা, মানে ঠিক সেটা আছে। গোলাপি হবে না? সেটা বলা যাবে না। কিসের আসন হবে? হ্যাঁ চলো, গোলাপির আসন হবে, গোলাপি আসন হবে, কিন্তু কিসের আসন হবে আচ্ছা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাধনা তো, হুম, হুম, এইভাবে বলাটা ঠিক বলাটা না। ঠিক না, একদম। এরও তো একটা নিজস্ব গুরুত্ব আছে। গুরু অবশ্যই। প্রদান করেছেন যখন, তার গুরুত্ব আছে। হুম, সেখানে আমারও কিছু, যে আমি যদি কাউকে কখনো প্রদান করি, কারণ এটা তো পুরো বলে দেওয়া মানে প্রদান করা, হুম, তাই একদম, এখানে যখন আমি কিছু জিনিস লুকিয়ে রাখবো তার মানে প্রদান হলো না। হুম, কারণ আমি নিজে স্বীকার করছি, আমি বলবো না, হুম, আমি ভুলে গেছি এটা নয়, হুম। তার মানে আমি প্রদান করছি না। হুম, আমি শুধু সাধনার বেশ কিছু জিনিস মানুষ শুনতে চায়, যে সাধনাটা কিভাবে করতে হয় সেটা হুম। অঙ্গ একটা বলছি। হুম। যেটা আমার সঙ্গে আমি সাধনা করেছি, তখন আমাদের কিন্তু এরকম 2তলা 3তলা বাড়ি ছিল না, হুম, অ্যাডভেস্টারের বাড়ি, হুম। যেখানে আমি ভৌতিক ঘটনার অনেক গল্প হুম। বলেছি। হুম, তো আমার ঘরটা ছিল হচ্ছে টিনের দরজা দেওয়া, তার তলা দিয়ে এতটা ফাঁক ছিল, টিনটা যাতে খোলা যায়। হুম। মানে আমার যখন অনুষ্ঠান হতো টিনটা ভাজ 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 করে খুলে দিলে পুরো বারান্দাটা পুরোটাই তখন মায়ের মানে মায়ের ঘর, মানে অবশ্যই তো আচ্ছা, আচ্ছা। ক্লায়েন্টরা হ্যাঁ, এরা থাকতো হ্যাঁ, হ্যাঁ। সেই সময়। তার আগে আমি কিছু ক্লায়েন্ট দেখতাম, আমার নিজস্ব ক্লায়েন্ট, তখন আমি মিডিয়া করি না, কিন্তু হুম, বাবার ক্লায়েন্ট আছে, আমার নিজস্ব ক্লায়েন্ট কিছু থাকতো, আমি তো বেশিরভাগ টাইম থাকতাম শমশানে। হুম, তো সেই সময়ের ব্যাপার ছিল। তো ওখানে যে এক আসন পাততে হয় সেটাও গোলাপি। হুম। এবার যে পৈতেটা আমি ধারণ করি সেই পৈতেটাও গোলাপি রং করা হয়েছে। আচ্ছা, রাত্রি 9টা থেকে এটার গল্প শুরু। শুরু করতে হবে, মানে প্রারম্ভ রত্নটা থেকে। হ্যাঁ, হুম, যেদিন আমি এই সাধনার প্রস্তুতি করে বসছি, মজার বিষয় দেখো, হুম। আমার এক গুরু এসে হাজির। আমার এক গুরু, মানে হুম। যিনি আমাকে বলেছেন তিনি নন, কিন্তু হুম। আমার আরো এক গুরু, হুম, তিনি এসে হাজির। হুম। তিনি ছিলেন সুমন দা। হুম। আমি যার কথা অনেকবার অনেক সময় বলেছি, সুমননাথ বলি। এখন আর নেই সুমন দা, আমাদের ছেড়ে দেহ রেখেছেন। দেহ রেখেছেন। তো তিনি আমাকে শিখিয়েছিলেন বসে থাকতে হয় কিভাবে। বসে থাকতে হয় কিভাবে? তার আগে সুমনদার হাত ধরে তো আমার আরো বেশ কিছু বছর কেটেছে। হুম, সেই সময় তারপরে আমি সুমনদা, মানে আমি শ্মশান চলে যাই, শ্মশানে সাধনা করি, তখন সুমনদার সঙ্গে মানে কারোর সঙ্গে যোগাযোগ নেই আমি। তো তার আগে সুমনদা এক কাজ করতে হচ্ছে আমাদের এই জাম্পারিং এর কাজ, টেলিফোন এক্সচেঞ্জ। আচ্ছা, ওই লোকটার মধ্যে অসম্ভব একটা ক্ষমতা দেখেছিলাম, সারা সকাল ধরে কাজ, সারা রাত ধরে পূজা পাঠ। ঘুমাতেন কখন? ওই মাঝে ঘুমলে না ঘুমলে। মানে পাওয়ার ন্যাপ? হ্যাঁ, আমার ওই বলতো সবসময় মন তুলসী গঙ্গার জল। হুম, আপনিও বলেন প্রত্যেকটা কথায় একদম। সুমনদা অনেকটা আমার বন্ধুর মতো হুম, ছিল, খুনসুটি থেকে শুরু করে সবকিছু। ওই চন্দ্রানীকে আনার সময় যার গল্প, সুমনদা ওই সেই সুমনদা। আচ্ছা, ঠিক আছে। তো ওই কামাখ্যায় যাওয়ার যখন আমার চিঠি আসে, দাদু বলেছিলাম যে দাদু রাজার তো হুম, সময় হয়েছে, ডাক এসছে, তো ওই সেই সুমনদাই। তার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে, আমার তন্ত্র দুনিয়ার স্মৃতি অনেক জড়িয়ে। হুম, তো সুমনদা এসে হাজির। মানে এটা হচ্ছে আমার কপাল আর মায়ের আশীর্বাদ, গুরুদের আশীর্বাদ, হুম। যে এক গুরুকে প্রণাম করে আমি আরেক- আমার তন্ত্র হ্যাঁ। সাধনায়
নাবতে পেরেছি। তো চকলেট দিচ্ছে, আমি বললাম, চকলেট তো খাওয়া যাবে না, তো উপোস। হ্যাঁ। তো যে গুরু দিয়েছে আবার কিসের উপোস, মানে এই হচ্ছে গল্প। তারও আশীর্বাদ ওটাই, হ্যাঁ। যে গুরু তোমাকে আশীর্বাদ দিল, তো সাকসেস তোমার 100%। তুমি যদি নিজে না ছাড়ো তাহলে সাকসেস আছেই আছে, এবং 100% আমি সাকসেস পেয়েছি এটাতে। মা তারা দর্শন তো হয়েছিল। রাত 9টায় স্নান করে আমার জব শুরু হয়। আর এই জবের বিষয় ছিল, মানে একটা টুইস্ট আছে। কিরকম? টুইস্ট হচ্ছে একবেলা আহার, একাহারে, আচ্ছা, একাহারে এই সাধনা, এই হচ্ছে গল্প। সেই আহারটা কি মানে সন্ধ্যের দিকে, মানে সূর্য যখন ডোবার পরে ইচ্ছে। বা সূর্য ডোবার আগে? যখন ইচ্ছে একাহারে সাধনা। আচ্ছা। সেই জন্য আমি জল খেতাম ওই একবারই। ওরে বাবারে। সেই জন্য ওই বোতলে মুখ লাগিয়ে যতটা পারতাম জল খেতাম, বোতল মুখ থেকে নেবে গেলে আর জল খাবো না। মানে অনেকটা সেই যখন পৈতে হয়, মানে যখন উপনয়ন হয়, তখন ওই 1 বছর খেতে বসে কথা বলতে নেই, 1 সেকেন্ড টাইম নিতে নেই, বা কেউ ডেকে দিলে আওয়াজ এখনো করে আমি দিলে দ্বিতীয়বার ওরকম। অন্ন নিই না, আচ্ছা, অনেকটা একবারই ওরকম। অন্ন নিই। তো সেইখানে আমার মানে ছিল যে আমি দুবার জল খাবো তো দিবার আহার হয়ে যাবে। আচ্ছা। হুম, একদম। অন্ন আমার একবারই গ্রহণ হতো। সেটা কি নিজে রান্না করতে হতো? মজার বিষয় শোনো, ওই জন্য তো বললাম মজা, এখানে খুব মজা। তখন তখন একটা সাধক সাধক ফিল হতো। কারণ আছে, অ্যাকচুয়ালি এখানে ব্রহ্মচর্য পালন করতে হবে, কোনো নারীর মুখ দর্শন পর্যন্ত হবে না। আর আমি এই তারা সাধনা করেছি আইপিএল এর ডে 1, যেদিনে ম্যাকালাম মনে হয় সেঞ্চুরি করেছিল, সৌরভ গাঙ্গুলি, ডে 1 আইপিএল। আচ্ছা। সেই দিন মানে ম্যাকালাম, হ্যাঁ সেদিন সেঞ্চুরি কি ডাবল সেঞ্চুরি কিছু একটা করেছিল। ওই দিনের আমার তারা মায়ের সাধনা শুরু। মানে মনটা কি ওদিকে ছিল? অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে আমার খেলা ভালো লাগতো তো, কিন্তু সেটাই। এটাই মজা যে এটাই বিসর্জন তোমার। আর আমি চুজ করেছিলাম এই কারণেই যে দেখি না, আমার সব থেকে প্রিয় জিনিস আমার কাছে আগে কি হতো, ওই প্রতি বল টু বল আমি লিখতাম, খেলা হতো আমি বল টু বল লিখতাম, ক্যালকুলেশন করতাম, অ্যাজাম্পশন করা যায় যে কি হতে পারে। এটা করতে তুমি প্র্যাকটিস করলে আস্তে আস্তে তুমি বলতে পারবে যে এই ওভার থেকে এই ওভার এই সিচুয়েশন আছে, তাহলে এই রান হতে পারে। অনেকটা বেটিং ধরে যারা যেরকম, আচ্ছা। সেরকম খাতা কলমে আমার প্রচুর এরকম ইন্ডিয়ার খেলা মানে আছে। এটা কি প্রেডিকশন না ক্যালকুলেশন? না, আমি বসে বসে ওটা ক্যালকুলেশন করতাম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল হিসেব করে। আচ্ছা। তারপরে সেই সময় ওই কোন সময় কোন প্লেয়ার নামছে, তার টাইমিং কি আছে, তাহলে কি হতে পারে, এগুলো ওই ক্যালকুলেশনের জন্য। তো আমার ওই যে নেশা, সেটার থেকে আমি বেরোবো, সেটার জন্য আমি এই টাইমটা চুজ করেছিলাম। যে হ্যাঁ, আমাকে সবার আগে নিজের সঙ্গে লড়তে হবে, কোনো সাধনা করতে গেলে সবার আগে নিজের সঙ্গে লড়তে হবে। তো সেই খেলা চলছে এবার ওইদিকে, ওই টাইমে আমি তারপরে স্নান করে এবার সাধনায় নামি। এই সাধনার কিছু রুলস আছে। একবেলা খেতে পারবে, জব যখন করবে ওখানেই থাকতে হবে, তুমি বেরোতে পারবে না। মানে যে ঘরে করবে। ঠিক সেরকমই রাত্রিবেলা জব করি, জব শেষ হয়ে যায়, প্রদীপ নিজের থেকেই ঠান্ডা হবে, এরকমই ব্যাপার। সাক্ষী প্রদীপ জ্বলতে থাকবে। এই প্রদীপ তুমি জ্বালিয়ে রাখতে পারো কন্টিনিউ, না নিবলেও চলবে, বা নিজের থেকে ঠান্ডা হবে। তো তুমি ঘি, এটা ঘিয়ের প্রদীপ, ওটা সরষের তেলের প্রদীপ। সাক্ষী প্রদীপটা সরষের তেলের, আর ওই প্রদীপটা ওটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, কন্টিনিউ জ্বলছে। এবার 9টা 9:30 দিকে আমার জব শুরু হয়, যেটা গিয়ে শেষ হয় ওই 4টে নাগাদ। প্রথম দিন 3:30 4টে এরকম হবে, 10 11 12, হ্যাঁ 6 ঘন্টার মতন লেগেছিল। 101 মালার জব। 101 মালা, এটা কি এখানে নির্দিষ্ট ভাবে মালার উল্লেখ করা ছিল। এটা আমি রুদ্রাক্ষের মালাই জপ করেছি। রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, আমাকে কোনো মালার বিধান এখানে দেওয়া হয়নি, তাই আমি আমার রুদ্রাক্ষের মালায়
আমি জব করেছি হুম। 101 মালা করে। 101 মালা তখন কাউন্টিং করবো কি করে, 101 খানা দানা রুদ্রাক্ষের এদিকে রেখেছি, আর এই মালা এই একটা একটা করে সরতো, হুম। একটা 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 করে গুনতাম। মানে দুটো হাতে দুটো নিতেন? না, এদিকে 101টার গুনছি, এদিকের এক পিস করে আর একটা জায়গায় আচ্ছা, সরাচ্ছি। সরিয়ে রাখছেন, তুলে এটাতে রাখছেন। খুব অসুবিধা হলো প্রথম দিন। আচ্ছা। তারপরের দিন ওটাকেই আবার গেঁথে নিলাম, হুম। নিয়ে এবার কন্টিনিউ সেটা হচ্ছে। ওটা কিভাবে করলেন? গেঁথে তখন নেওয়ার পর? মালায় পরিণত করি 101টা দিয়ে। আচ্ছা। প্রথম দিন কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছিল, মানে এখানে করছি এক মালা শেষ হচ্ছে, একটা তুলে আর একটা বাটিতে হ্যাঁ, রাখি, হ্যাঁ, হ্যাঁ। এটা প্রথম দিনে হয়। হুম। তারপরের দিন আমি মালা নিজেই ওটাকে মানে গেঁথে তখন নিই। দুটো হাতই করতে তখন হচ্ছে। দুটো হাতেই ব্যাপারটা চলছে। হুম। দ্বিতীয় দিন এবার সকাল, হুম। শোয়া হয়েছে, ঘুম থেকে ওঠা হয়েছে, তো এটা তারপরে দুপুরবেলার আহার ঢুকবে, তো মায়ের ভোগ। জেলের কয়েদিদের যেরকম খাবার দেয় দেখেছো, আগেকার সিনেমাতে দেখতে, এখানে দেখাতো না, অ্যালুমিনিয়ামের না না থালা ঠিস করে ঠেলে দিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা খবরের কাগজে ঢাকা, হ্যাঁ। ওইখানে ছবি দেখলো, এই বাপরে এটা। হুম, হুম। তো আমারও ওরকম জেলের কয়েদির মতনই খাবার আসতো। আচ্ছা, ও আচ্ছা, আপনি যে ওই যে ঘরের মধ্যে ঢুকলেন, তারপরে আপনি আর বেরোতে পারবেন না? না, আমি আর বেরোতাম না। স্নান টান? ওই বলছি জেলের আচ্ছা। কয়েদির মতন মায়ের খাবার এলো, ওইখান থেকে মায়ের ভোগ, ওখান থেকেই আমার খাবার। হুম। এবার কোনো দরকার হলে লিখে দিতাম একটা কাগজে, নিচ থেকে ঠেলে দিলাম, চিঠি চলে গেল ওপারে, ওপার থেকে দেখে আবার লিখে দিল এপারে এলো। এই হচ্ছে আমার টোটাল জীবন দশা ছিল তখন। আচ্ছা। এবার সন্ধেবেলা আমি যখন বেরোবো, 9টা ছিল, তার মানে 8টার মধ্যে আমি বেরিয়ে যাব, 7:30 থেকে 8টা, হুম। সেই সময় সবাই ফাঁকা। বেরিয়ে যাবেন বলতে? স্নানে যাবো এবার। আচ্ছা, আমি তো মানে এবার আপনি মায়ের ঘর কারো থেকে মুখ বেরোবো দর্শন করবেন না? না, আমি ঘর থেকে তো বেরোবো, আচ্ছা। সেই জন্য আমি তো স্নানে যাবো এবার। হ্যাঁ। তো ওইখানেতে তখন ঘর ফাঁকা। আচ্ছা, এবার আমি স্নান করে এসে আবার রাত্রিবেলা 9টায় বসে যাবেন জব জপে করতে। বসবো। হুম। এবার ওই বস্ত্র দুটো থাকে, একটা করে চেঞ্জ হয়, একটা করে রাউন্ড আপ হতে থাকে। হুম। ওটা কি নিজেই ধুতে হয় বা নিজে নিজে শুকাতে হয়? নিজে 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 হুম। ওটা শুধুমাত্র ছাড়, যেহেতু মা রান্নাবাড়ি করতো, হুম। সেহেতু এই ক্ষেত্রে তুমি ছাড়, কারণ ওখানেও কোনো বিশেষ কিছু ছিল যে নিজেকে রান্নাবাড়ি করতে হবে, কিন্তু নিয়ম ছিল হচ্ছে তুমি একাহারে করবে, হুম। আর ব্রহ্মচর্য পালন করতে হবে, হুম। আর এই জব করে তোমাকে ওই আসনেতেই ঘুমোতে হবে। আচ্ছা। তুমি আসন ছেড়ে কিন্তু বাইরে কোথাও ঘুমোতে পারবে না। মানে আসনে ঘুমাতে হবে নাকি বসে বসে ঘুমাতে হবে, না না, আসনে তুমি উপর ওই শুতে আসন পারেন? পেতেই, আমি ওই আসন, যে আসনে আমি বসতাম, জব শেষ হয়ে গেলে হুম। এবার তখন আমি ঘুমোতে যেতাম, তখন এমনি কিছু মাথার তলায় দেওয়া যাবে না, হুম। প্লেন তোমাকে ঘুমোতে হবে। হুম। দ্বিতীয় দিন হুম। ওইভাবেই চলছে, তৃতীয় দিন সেই একই রকম ভাবে হুম। পুরো কন্টিনিউ চলছে, ঘিয়ের ডাব্বা রয়েছে, হুম। জব চলছে। হুম। প্রথম 3-4 দিন তোমাকে কিন্তু কোনো রকম কোনো হুম। কিচ্ছু অনুভূতি হয়নি, প্লেন জব শেষ, হুম। তুমি শুয়ে পড়ছো, নিত্য এরকম কোনো ব্যাপার না। হুম। পঞ্চম ষষ্ঠ দিন থেকেই তোমার উপর কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা চালু হতে শুরু করলো। কি ব্যাপার? পঞ্চম ষষ্ঠ দিন এই যখনই ঢুকতে শুরু করলো, এবার জব যখন তুমি করবে দেখবে 90% একাগ্রতা আছে, আর 10% ওই মালা ঘোরানোর চক্কর হচ্ছে। আচ্ছা। কিছু কিছু সময় তো ভুলেই যেতাম মালা ঘোরাতে। আচ্ছা, মানে জব করতে করতে এতটাই কনসেন্ট্রেট যে মালা ঘুরছে না? মালা টানছি না, আমি পড়ে যাচ্ছি। হুম। অনেকক্ষণ পর দেখছি আমি মালা ঘোরাচ্ছি না, আমি মালা মন্ত্র জপ করে চলেছি আবার। সেটা আচ্ছা, সেটা কি হতে কোনো শুরু মানে করলো। লিমিটেশন ছিল যে আমাকে প্রত্যেকদিন 101টাই? 101 মালা কমপক্ষে করতে হবে, নিদান আচ্ছা। এটাই। মানে তার বেশি হলে ক্ষতি নেই? না, আচ্ছা। তারপর থেকে শুরু হলো এই সপ্তম অষ্টম দিনের দিকে, যখন জব করছে, এইটা তো হচ্ছে ওই স্টপ হওয়া শুরু করেছে। সপ্তম অষ্টম দিনে গিয়ে গল্পটা শুরু হলো এবার অন্য জিনিস। এর আগে অবধি তোমাকে মাইন্ডকে ওই হিসেব লাগালো, হুম। যেখানে দেখলো যে ও মানে থেমে যাচ্ছে না, আমি করে যাচ্ছি, কারণ এই গুরুরা এই জায়গায় অনেক বেশি সাপোর্টিভ। ও আগের থেকে তোমাকে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, যেরকম আমার এই পডকাস্ট শুনে যখন এইটা মাথায় রেখে কেউ কারোর কোনো সাধনা শুরু করবে, তখন জানে এরকম ঘটনা ঘটবে, ঘটবে, হ্যাঁ। তখন তার কাছে নতুন কিছু নয়, কিন্তু
হুম। ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হুম। তো এই সপ্তম অষ্টম দিন এবার ঢুকছে, এবার আমার সেই নিত্য একই জিনিস, আমি সন্ধ্যেবেলার পর হুম। তোমার স্নানে যাচ্ছি, হুম। স্নান করে এসে 9টার মধ্যে আমি জবে বসছি। হুম। জব শুরু, হঠাৎ টুক আওয়াজ, আবার কিছুক্ষণ জব করছে, আবার টুক আওয়াজ। এই আওয়াজটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। এবার যেহেতু আমার টিনের দরজা কতটুকু, এতটুকু দূরত্ব আমার কাছে, মানে পায়ের গোড়ায় তো টিনের দরজাটা, হুম। তো কানটা তো 1 বিঘত দূরে আছে, 1 থেকে 1.5 বিঘত দূরে। হুম। এবং ঠুং করে কানের গোড়ায় তো আওয়াজটা হচ্ছে, হুম। ওই টিনে বাড়িটা মারছে টাং, মানে কোনো কিছু ফেলার আওয়াজ না এমনি না ঠক? টিনের টোকা মারছে কেউ, আচ্ছা। টং, ঘাবড়ে টং। এবার যখন তুমি জব করতে থাকবে আর টাং আওয়াজ হবে না, যারাই করেছে তারা জানে যে শরীরটা একদম কারেন্ট মেরে ওঠে, হ্যাঁ, এটা তো চাং করে হঠাৎ উঠবে। করে চমকে যায় মানুষ। হ্যাঁ, এবার কন্টিনিউ পরপর হলে কোনো ব্যাপার না, হুম। তুমি আবার কিছুক্ষণ কান খাড়া করে রইলে, জব করে যাচ্ছ, হুম। চলছে। এবার তো আস্তে আস্তে কান নিজের জায়গায় চলে এলো। আবার যখন তোমার কান নিজের জায়গায় চলে এলো তখন হবে। আবার চমকে যাবে। হ্যাঁ, এ 2 দিন এরকম ভাবে, মোটামুটি 2-3 দিন ধরে এরকম শুরু হলো। হুম। এবার 10-11 দিনের দিন হুম। টালিতে পড়া শুরু করলো, ঠাং ঢিল পড়ছে, পরিষ্কার বোঝা রাত্রেবেলায়? যাচ্ছে কেউ ঢিল মারছে, রাত্রেবেলা? ঠাং ঠাং করে ঢিল পড়ছে। এবার ঢিলটা পড়ছে, ঠাস পড়লো, গড় 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 গড়, এ তো মাথায় তোমার অ্যাডবেস্টার, ঠাস পড়েছে, এবার গড় 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 গড়। চলো সারা রাত ধরে। আচ্ছা, এটা কি শুধু আপনি অনুভব করতে পারতেন না আপনার বাড়িতে যারা শুধু ছিল আমি তারা? অনুভব করেছি, কারণ বাড়ির লোক অনুভব করলে তো তাহলে তো কথাবার্তা বোঝা যেত, শোনা যেত। সেটাই। কেউ কিছু অনুভব করেন, ও আমাকে অ্যাকচুয়ালি যিনি সাধনা করেন তার মাইন্ডকে এক করে, ওরা কিছু ফেলে না। হুম। ওটা বহু বছর পরে যখন মানে বুড়ো হয়েছি তখন বুঝেছি যে ও কিছুই করে না, এই সবই ছায়া মায়া। মাইন্ডকে ওরা কন্ট্রোল করে। আচ্ছা। তোমার কানকে শোনায়, ঘটনাটা কিছুই না, ওরা কানকে শোনায়, আচ্ছা। চোখকে দেখায়, হুম। মনকে বোঝায়, হুম। বাকি সব মিথ্যে, এগুলো কিছুই সত্য নয়। এবার উপরে আওয়াজ হচ্ছে, তুমি আরে ঢিল পড়ছে, যে কোনো সময় তোমার মাথায় পড়তে পারে, হুম। এ ভাবনা তোমার আসবে, যেটা স্বাভাবিক আমার মাথায় রয়েছে। ঢিল পড়ছে, সকালবেলা যখন সন্ধ্যেবেলার দিকে বেরোলাম তখন কোনো কিছু ঢিল ঢাল কিছু নেই। এবার তখন মোটামুটি ভাবে ধরে রাখো 10-12, হ্যাঁ 12, ওদিকে 14, 13, 12, হ্যাঁ 11 দিন বেধড়ক জ্বর। আপনার? বেধড়ক জ্বর মানে হচ্ছে যেখানে তুমি না নিচে শুতে পারবে না বসতে পারবে, রীতিমতন কাঁপছো। আর আমি এই রাত্রিবেলা স্নান করতে হবে বলেই ওই শীতকালকে অ্যাভয়েড করে গরমকালের গল্পে এসেছিলাম। হুম। নিচে শুতে হবে, এটা আমার তো ছিলই জানা, হুম। নিচে শুতে হবে, রাত্রে স্নান করতে হবে, তার মানে শীতকালে তো এই সাধনা করা যাবেই না। একদম। এবার সেই গরমকালেতে তোমার শীত করছে, মানে কতটা জ্বর গায়ে। সেই জ্বর, এবার বোঝো তোমাকে স্নান করতে হবে। সেটা তো করতেই হবে। সেটা তো করতেই হবে না, যার হয় সে বোঝে সে বোঝে। যে এটা করতে কত কঠিন জিনিস। জ্বরের সময় যখন অনেকেই হয় না যে অতিরিক্ত জ্বর বেড়ে গেলে ডাক্তার এখন বলে স্নান করে দিতে, কারেন্ট লাগে রীতিমতো জল। সেই কারেন্ট লাগা অবস্থায় স্নান করে আবার সাধনায় বসা। জ্বর আমার 2 দিন ছিল, তখন তো কোনো ওষুধও খেতে পারবেন না? কিচ্ছু না, কোনো রকম কোনো কিচ্ছু না। এই সাধনা চলাকালীন আমি বেশ কিছু মন্ত্রকে উপলব্ধ করি। কিরকম? সেই সময় আমি অনেক মন্ত্র লিখেছিলাম, মানে মন্ত্র লিখেছিলাম মানে আমি মন্ত্র চোখের সামনে ভাসছে আর আমি লিখছি। অনেকটা সাবর টাইপ মন্ত্র ছিল, তারা মায়ের ওপরে নানা রকমের ওপরে আমি পেয়েছিলাম। সেই সময় আমি প্রচুর মন্ত্র পাই যা আমি লিখে 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 রাখি। আচ্ছা। সেই সময় আমি 2টো জিনিস দেখতে পাই, 2টো আদেশ দেখতে পাই, এবং যা দেখেছি তাই হয়েছে। সেই সময় আমার এক দাদার ছেলে হবে,
সেটা দেখেছিলাম, আর সেই ছেলেটা দেখতে কেমন হবে সেটাও দেখেছিলাম। আচ্ছা, মানে ভবিষ্যৎ। মানে এটা কি জব করা চলাকালীন? জব করা চলাকালীন। মানে এটা আপনি কি চেয়েছিলেন মন থেকে যে আমি দেখতে চাই না, বা কিছু? না, আমি কিচ্ছু না, আমার তো হিসেব ছিল তারা মা আসবে তাল তাল সোনা দেবে, এই জন্য সাধনায় নেমেছিলাম তো। তারা মা আসবে হ্যাঁ, তাল তাল সোনা দেবে। হ্যাঁ, বলেছে রোজ মাথার গোড়ায় তাল তাল 3 তাল সোনা দিয়ে যাবে, ব্যাস তোর কোকে খেটে খুটে খেতে হবে না। কি বলেছে এটা? এটা সাধনার গল্প। আচ্ছা, আরে লোক টোক দেখেই তো সাধনা করা নেই, তুমি বোঝো না ব্যাপারটা। মানে এগুলো কি গুরুরা বলেছে? তাহলে তো সাধনা করতে হবে। আর একটা সাধনা করেছিলাম হচ্ছে বাড়িতে কোনো কাজের বউ রাখতে হবে না, সাধনা করবে ওরকমই আসবে, সে বাড়ির সব কাজ বাজ করে দেবে, বাজার কে করে দেবে, করে রান্না বাড়ি করে দেবে, বাসন টাসন মেজে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে। ওই সাধনাও একবার করেছিলাম। কে করে দেবে সেটা? ভূতে। ও আচ্ছা। না, এগুলো কিন্তু মানে পুরোনো দিনে দিদা ঠাকুমাদের কাছে শোনা, আগে নাকি সবাই ভূত পুষতো। হ্যাঁ, সে নাকি, মানে আমার দিদা আমাকে গল্প পাটিতে করেছিল, দিত। না উনুনের মধ্যে নাকি পা পা দিয়ে, সেই ঢুকিয়ে। পা দিয়ে আগুন জ্বলছে, সেই দিয়ে রান্না হতো। আরে আমি যে ভূতের সাধনা করেছিলাম হ্যাঁ। সেটা ওই কারণেই, ওই রান্না বাড়ি করবে, হ্যাঁ। পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মানে বাসন মাজা, হুম, ঘর ঝাড় দেওয়া, হুম, ঘর পোছা, জিনিস গোছানো, বাজার করে আনা, হুম। এগুলো সব ওর দায়িত্বে ছিল। না, এটা কি সত্যি হয়? নিশ্চয়ই হয়, আমি সাধনা করেছিলাম, কিন্তু যেখানে বসে সাধনা করার আমি সেখানে বসে করিনি, উল্টো দিকে বসে করেছিলাম। বাট আমি সেই তার আশীর্বাদ পেয়েছি, আমি অনেক তার থেকে আশীর্বাদ পেয়ে তার প্রয়োগ এবং তার থেকে অনেক কিছু পেয়েছি। এই তারা সাধনা আমি তাল তাল সোনার ধান্দায় করেছিলাম। ঠিক আছে, তো যখন সিদ্ধি হলে তাহলে এটা হবে, চলো তাই হবে, এইভাবেই নেমেছি। অনেক সোনা পাবো, তাল তাল সোনা, 3 তাল সোনা দেবে, মানে এত এত তালতে 3টে তাল সোনা দেবে। আর সোনা বুঝতে পারছো ব্যাপারটা, তাহলে তো ব্যাস একদম কেল্লা ফাতে। সারা জীবন বসে খাও। হ্যাঁ, কেল্লা ফাতে। হ্যাঁ। এবং রোজ দেবে, কিন্তু একবার ও দেবে না, বাবা, রোজ ঘুমোবে, আচ্ছা। রোজ সকালবেলা উঠে দেখবে মাথার গোড়া 3 তাল সোনা আছে। কত সুন্দর গল্প বলেছে। হ্যাঁ, তো চলো তাই হবে। এর ব্যাখ্যা আছে, হুম। অরিজিনালি 3 তাল সোনাই, আচ্ছা, এর ব্যাখ্যা আছে অন্য, মানে যখন কাটটা তখনের হিসেবে ব্যাখ্যা। আচ্ছা। এরপর ওই জ্বর, আমার 2 দিন ধরে জ্বর চলে, হুম, ওই জ্বরের মধ্যে আমাকে সাধনা করতে হয়। জ্বরের মধ্যে কিন্তু মজার বিষয়, কোনো ওপরে আওয়াজ ছিল না, না ওপরে আওয়াজ না সাইডে আওয়াজ। মানে সেটা শুধুমাত্র যখন শারীরিক যখন কষ্ট। যেটা হচ্ছে তখন সিঙ্গেলি সেটাই হচ্ছে, তখন শুধু শারীরিক কষ্টটাই দেওয়া হচ্ছে। শারীরিক কষ্ট। কোনোভাবে তোমাকে জব করতে দেবে না। জ্বর এত মাত্রায় যে চোখ ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে দুটোই, আর কাঁপছি, জব করব কি, ঠক 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 করে কাঁপছি, আর জব করব কি, এরকম অবস্থাতেও তুমি জব কন্টিনিউ করে যাই, আর ওই নিচেই শোয়া। তার পরের স্টেজ, মানে এটা না তোমাকে প্রথম থেকে স্টেজ বাই স্টেজ এরকম ভাবে হয়েছে আমার। তারপরের স্টেজ, আমি স্নান করে যখন ঘরে ঢুকছি, মায়ের ঘরে, যেখানে আমি জব করি, এক অদ্ভুত গন্ধ। তার মানে কি মা আসছেন? সে জানি না, আচ্ছা, এক অদ্ভুত গন্ধ, মানে সুগন্ধ। হ্যাঁ, হুম, খুব সুন্দর গন্ধ। এবার যেহেতু আমার তন্ত্র দুনিয়া, তার বহু বছর ধরে আমার হুম, ব্যাপার ছিল, তো সেই অনুভূতিগুলো যে এখানে কোনো একটা সাবজেক্ট আছে, হুম, এই অনুভূতিটা হওয়া শুরু করলো। হুম। মনটা বেশ ভালো আনন্দ লাগছে। আনন্দ হলো। হুম। এই তো মা এসে গেছে বুঝি, হুম, বোকার দল তো, মা এসে গেছে, বিশাল ব্যাপার, তোর জোর করে হেভি হেভি কনসেন্ট্রেট করতে হবে। মন্ত্র জপ করতে বসলাম, মাঝ রাস্তায় মন্ত্রই বলিয়ে দিয়েছে। কেন? গন্ধের চোটে? গন্ধে মুগ্ধ হয়ে সে মাথা ধরে যায়, সেরকম একটা ব্যাপার? হ্যাঁ, মাঝ আচ্ছা। রাস্তায় তোমাকে মন্ত্র থেকে হারিয়ে দিয়েছে, তারপর? তারপর? আবার তোমাকে জোর করে মন্ত্রে ফিরে আসতে হলো। বারবার তোমার মাইন্ডকে অন্য জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, মানে এক আলাদা জায়গায়, যেখানে তো ও থামিয়ে দিচ্ছে, লিটারেলি তোমাকে ও থামিয়ে দিচ্ছে, করতে দেবে না। মাইন্ডকে এমন ভাবে, তুমি জেগে আছো, জব করছো, হুম,
জব করতে করতে কোথায় চলে যাচ্ছ, আচ্ছা, মানে হঠাৎ করে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোনো ডাইভার্ট না, কোথায় চলে যাচ্ছ। চলে মাইন্ড যাচ্ছে। ডাইভার্ট হলে তো হ্যাঁ। আমার মন কিছু ভাববে, ভাববে, হ্যাঁ। এ মন ভাবছে না তো, না, তুমি চলে যাচ্ছ কোথাও, পরিষ্কার বুঝতে পারছো বডি থেকে তুমি নেই। বেরিয়ে গেলে, আচ্ছা, নেই, বডি থেকে তুমি বেরিয়ে গেলে, তুমি নিজে বুঝতে পারছো তোমার, তুমি বসে আছো আর তুমি পাশে আছো। আচ্ছা, মানে নিজেকেই বোঝা যাচ্ছে যে আমার শরীরে আমি নেই। আমি বসে আছি, আমার শরীরে নিজে বুঝতে পারছি আমি আমার শরীরে বসে আছি, মানে রয়েছি, বসে আছে, আমার শরীরটা বসে আছে আর আমি তার পাশে বসে আছি। এটা তো অস্বাভাবিক, মানে শুনেই অদ্ভুত লাগছে। সেখানে মন্ত্র জপটা কোথা থেকে কি হবে জানি না, নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে নিজের কাছে ফিরে আসার জন্য। যেহেতু আমি পুরনো পাপী বলবো, তাই আমি বেশ কিছু এর ব্যাপার জানতাম। আর এই হচ্ছে মহামায়া, হ্যাঁ। এই মায়ার জাল তো তোমার সব থেকে বেশি বিছাবে, এ আমাকে আগেই বলে রেখেছিল। হুম। তুই ওর সাধনা করতে চাইছিস কর, কিন্তু এ মহামায়া, এ কিন্তু তোকে মায়ার জাল বেছাবে। যদি নিজের সঙ্গে নিজে লড়তে পারিস তাহলে সাধনায় তুই এগোতে পারবি, না হলে কিন্তু ও তোকে জালে জড়িয়ে দেবে। আচ্ছা, সেই জন্য কিন্তু একসঙ্গে কখনোই আমাকে দুটো জিনিসের আক্রমণ হয়নি, একটা শেষ হয়েছে তো আর একটা শুরু হয়েছে। এবার আসছে আসল দিন, হুম। এটা এখনো কততম দিন? 13 নম্বর দিন। আচ্ছা, ঠিক আছে, এটা আসল দিন না, কিন্তু কেলানি খাওয়ার আসল দিন। মা মারবেন? হ্যাঁ, 9টা বেজেছে, হুম। রীতিমতন যেরকম আমার ওরকমই স্নান করে জপে বসা। জপ কত মালা হয়েছে বলতে পারবো না, বেশ কিছুটা হয়ে গেছে। ঠিক আছে, মানে অনেকটা রাত। বেশ কিছুটা, হ্যাঁ অনেকটা রাত। হুম। এই যে জবটা, এই জবটা আমি একটুখানি একটু অন্যরকম ভাবেই করেছিলাম। হুম। অন্যরকম এই ভাবে? জবটা করেছিলাম হচ্ছে শ্বাস আর প্রশ্বাসের। শ্বাস প্রশ্বাস বলতে? এক শ্বাসে একটা মন্ত্র, ছাড়বো যখন তখন আর একটা মন্ত্র। আচ্ছা। শ্বাসে আর প্রশ্বাসে। এটা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ আমাদের যিনি আরেক গুরুদেব, হুম। তিনি বলতেন যে শ্বাসে প্রশ্বাসে নাম জপ কর, এতে অনেক বেশি শক্তি বৃদ্ধি পায়। তো আমি ওই টেকনিকটাকে এখানে ইউজ করেছিলাম, যে শ্বাসে আর প্রশ্বাসে। সেই জন্য জপের কিন্তু শ্বাস প্রশ্বাস খুব রিদমেটিক হতে হয়, আচ্ছা। ধীর গতিতে হতে হয়। ওখানে চঞ্চল গতিতে শ্বাস নিলে হুম। এইটাতে জপ হয় না। একটা উদাহরণ, মানে আমি বলছি না ওই মন্ত্রটা বলতে, মানে শ্বাস প্রশ্বাসটা কি রকম, মানে ধরো মন্ত্রটা, মন্ত্র বলছি না, এমনি কথার কথা বলছি, ভেবে নাও এটা মন্ত্র। ঝড় উঠেছে পাগল পালিয়েছে, হুম। তাহলে হুম। আমরা কি বলবো? মানে জেনারেলি ঝড় উঠেছে পাগল পালিয়েছে। হুম। এবার নিঃশ্বাস, ঝড় উঠেছে পাগল পালিয়েছে, মানে নিঃশ্বাস নিচ্ছি যখন তখন ঝড় উঠেছে পাগল পালিয়েছে, আবার নিঃশ্বাস ছাড়ছি যখন যখন ঝড় উঠেছে পাগল পালিয়েছে। আচ্ছা, মানে পুরো মন্ত্রটা নেওয়ার সময় একবার, নামবার সময় হ্যাঁ, একবার। কখনোই আমি এই দমটা বন্ধ করলাম, ঝড় উঠছে পাগল পালিয়েছে, ঝড় উঠছে পাগল পালিয়েছে, ঝড় উঠছে পাগল পালিয়েছে, ঝড় উঠছে পাগল পালিয়েছে। আচ্ছা। বেসিক্যালি আমি ভাবলাম 101 মালা করলেই হয়ে গেল, এটা কিন্তু নিয়ম নয়। হুম। তার কারণ পরে আমি এটাকে রিয়ালাইজ করলাম হুম। যে মন্ত্রকে যদি রিদমেটিক ভাবে করা যায় তাহলে এর কম্পোনেন্ট সৃষ্টি হয়, রিদম সৃষ্টি হয় বডির মধ্যে। এর রিদমেতে তোমার চক্ষুর উন্মোচন হয়, অর্থাৎ আচ্ছা। তোমার বডি পাওয়ার আপ হয়। আচ্ছা। এই বডি পাওয়ার আপ অর্থাৎ অর্গান সেন্স বাড়াতে শুরু করে, যার ফলে গিয়ে তাকে দর্শন করার ক্ষমতা তোমার হয়। দেবী হয়তো সবসময় আমার সামনেই ছিলেন, মানে অনেকটা কুণ্ডলী জাগরণ যেটাকে বলা হয়। জাগরণ না হলে তুমি আচ্ছা। দেখতে পাবে না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া হুম। ভাইরাসটা দেখতে পাবে না, একদম। ব্যাকটেরিয়াটাকে দেখতে পাবে না, হাতের মধ্যেই রয়েছে কিন্তু। একদম। ঠিক সেই রকমই এই ক্রিয়া তখন আমি শ্বাসে প্রশ্বাসে ওই হিসেব করে এটা করেছিলাম। কারণ আমি
ছোটবেলার থেকে বাবামণির সঙ্গের লোক মানে আমাদের কুলদেবতার মধ্যে তিনি পড়েন, মানে গুরু দেবতা বলা ভুল, গুরুদেব। তো ছোটবেলা থেকে মা কাছে শুনতাম, বাবার কাছে শুনতাম, বাবামণিকে ছোটবেলায় দেখেছি। বাবামণি আমার বড় অবস্থায় একটু দেহ রেখে দেন, বাট তার যে দিদার মুখ থেকে শোনা সবকিছুর শুনে শুনে সবসময় শুনতাম যে দিদা বলতো, মা বলে শ্বাসে প্রশ্বাসে নাম জপ করা হে শক্তির জন্য ভালো। তো আমি ওইটাকে মাথায় রেখে এটার সঙ্গে যোগ করেছিলাম। আমাকে গুরুদেব কিন্তু কখনো বলেননি যে কিছু, গুরুদেব একটা জিনিস বলতেন, সেটা হচ্ছে রসে বসে কাজ করবি। রসে গল্পটা সেই একই, আচ্ছা রসে বসে মানে কোনো তাড়াহুড়ো নেই, মানে একদম আচ্ছা, আয়েস ধীর স্থিতে, করে হ্যাঁ, বস, ধীর স্থিতিতে। একদম আয়েস করে বসে একদম কষিয়ে খা ব্যাপারটা। ঠিক সেরকম রসে বসে করো, যা করবেও রসে বসে করতে হইব, বুঝছস? মানে এরকম হয়তো বাঙাল টান তো, তো যা করতে হইব রসে বসে করতে হইব, বুঝছস? তাড়াহুড়া করলে হইব না। এখনকার পোলাপান গুলা সব তাড়াহুড়া করে, ওইটা করলে হইব না, রসে বসে করতে হইব। আর খোঁচে গেলে বলতে আমি ভবার রক্ত খাই, আমি শিশির তান্ত্রিক। ভবার রক্ত বলতে? মানে কারুর উপরে খেপে গেছে। হ্যাঁ গুরুদেবের লকেট ছিল, মানে ভবা, আমার গুরুদেব আমাকে একটা লকেট করে দিয়েছেন, এই যে বড় লকেট এর ভিতরে আছে। আচ্ছা। তো ভবাও গুরুদেবকে করে দিয়েছে, কিন্তু ওই লকেটটা ধরে আর ভবার ছবিটা তুলে আমি যদি না করতে পারি, মানে ধরো মানে ধরো মাইরা ফেলাম, এরকম ব্যাপার, ধরো মাইরা ফেলাম, আমি শিশির তান্ত্রিক, না পারলে ভবার রক্ত খাই। মানে রেগে যেত, তখনই বলতে ওরা ভবার রক্ত খাই আমি। মানে যদি আমি না তোর এইটা করতে পারি তাহলে আমি ভবার রক্ত খাই, আমি শিশির তান্ত্রিক। তো এই রসে বসে করতে হবে, সবসময় তাড়াহুড়ো করলাম, কিন্তু সেটাই মেনটেন করে আমি ওই রসে বসে, মানে ওই শ্বাসে প্রশ্বাসের গল্পে আসি। কারণ পাগলকে তখন অত জিজ্ঞেস করা যাবে না, ও বাবা ও গালাগালি দিয়ে দেবে, কখন খেপবে তার কাটবে কোনো ঠিক নেই। তো না আমিও গালিগালাজ করি, কি করবো, প্রোডাকশন তো একই রকম না, গ্রুপ থেকেই আসা জিনিস। তাই আমার সঙ্গে যারা থাকে তারা জানে আমি কত গালিগালাজ করি, কিছু করবো করার নেই, বেরিয়ে যায়। আর ওরা গালাগালি শুনতেও অভ্যস্ত গো, আমার সঙ্গে লোকগুলো গালাগালি 2-3 দিন না দিলেই খুঁচিয়ে বলে গালাগালি দাও, শুনতে ভাল লাগে, রাগ করে না ওরা। তো এই গুরুদেবের গালাগালি খাবো বলে বেশি খরচাতে পারতাম না, কিছু জিজ্ঞেস করতে পারতাম না। তো ওই 13তম দিন মনে আছে, জব শুরু, অনেকটা জব হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, কারণ না হলে তো ব্যাপারটা আওয়াজ টাওয়াজ কিছু আসতো। এবার ঠিক এখনকার নির্ঝুম পরিবেশ, খটাস খটাস আওয়াজ হচ্ছে। আর এই খটাস খটাস আওয়াজ কখনো শুনেছো কিরকম হয়? ওই পাদুকা যেটা পড়ে সেটার, খড়মের খড়মের এই আওয়াজটা অন্য, মানে পায়ের ধূপ ধূপ আওয়াজ হচ্ছিল, কিন্তু হাড় মুন্ড বাড়ি লাগলে যে আওয়াজ হয়, আচ্ছা হ্যাঁ, তার আওয়াজ হচ্ছে। এই হচ্ছে তার আওয়াজ। হ্যাঁ, তার আগে একটা ছোট্ট বর্ণনা দিতে হবে। আমার মায়ের ঘরে, মানে আমার মায়ের গর্ভগৃহ ঠাকুর ঘরের গল্পটা দিতে হবে। ঘরটা কিন্তু ছোট, মানে এখন যেটা না, এখনকার যেটা না, আগে যেটা ছিল, আগেকার যেটা। ঠাকুর ঘরের গল্পটা দিতে হবে। অ্যাডবেস্টারের ঘর, দরজা দুখানা আছে, দুটো দরজাই বন্ধ থাকে, মানে আমি ভিতরে দুটো দরজাই বন্ধ। ঠাকুর ঘরের হাইট হচ্ছে, আমি দাঁড়িয়ে হাত দিলে চালিতে হাত পাবো, হয়ে গেল, মানে 8-9 ফুটের বেশি তো হনেওয়ালা নয়, ঠিক আছে, হাইট এইটুকুই কিন্তু, ঠিক আছে। দুটো দরজা বন্ধ, ঠাকুর ঘরটা হার্ডলি 10 ফুট 11 ফুটের হবে লেন্থ, তাহলে বুঝে গেছো কতটা বড় ঘর। সেই ঘরে বসে আমি সাধনা করছি। এবার খটাস 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 আওয়াজ হচ্ছে, কিরকম, এই হাড় ঝোলানো আছে, অনেক হাড় একটার সঙ্গে নড়লে যেরকম বাড়ি লাগলে যেরকম খটাস খটাস আওয়াজ, সেরকম সব শব্দ হচ্ছে। আর তার সঙ্গে এই অনেকটা এরকম, মানে চুরি বা কিছু, এই যে আমার চুরির যেরকম আওয়াজ হচ্ছে, এবার সেগুলো বাবা হাড়ের আওয়াজ হচ্ছে এরকম, আচ্ছা ঠিক আছে। আর তার সঙ্গে গোড়ালির পা পড়ার আওয়াজ, হ্যাঁ, ধুম ধুম ধুম। আমার বাড়িটা কিন্তু খুব বড় বাড়ি নয়, যে বিঘা বিঘা জমি থেকে দূর 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 থেকে থেকে আসছে, সেটাই, কিন্তু আওয়াজটা আসছে, এবার দূর থেকেই আসছে, আচ্ছা
ঠিক আছে, চলো কানে আসছে, আমি জব করছি, খুব ভালো কিছু আসছে, হুম ঠিক আছে, জব করে যাচ্ছি, হুম আওয়াজটা আস্তে আস্তে তোমার কাছে আসছে। হুম। এবার বোঝো এই ধূপ ধূপ করে শব্দ মানে হাঁটছে, তার গোড়ালির ওই ভয়ঙ্কর আওয়াজ, আর এই রকম সব মানে হাড্ডি গুড্ডির আওয়াজ কেমন লাগতে পারে। আর তুমি জব করছো রাত্রি বেলায়। আপনার চোখটা কি তখন খোলা ছিল? না, বন্ধ, খোলা আমি রাখিনি, ঠিক আছে। তারপর খুলেছিলেন চোখটা? বলছি শোনো, চোখ তো খুলে, চোখ খুলবো না, কি কি খুলে গেছিল ঠিক ছিল না। জব শুরু, ঠিক আছে, হঠাৎ এক লাথি, তারপর? ছিটকে আমি বাইরে ইসেতে ওই দেয়ালে গিয়ে এক ধাক্কা, হুম ওই দেয়ালে একটা কল, আর এরকম ভাবে তোমার ওই বাসন ধোয়ার জায়গা, ঠিক আছে, আমি গিয়ে তো কলের গোড়ায়। মানে সত্যি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, আচ্ছা এক লাথি, আমি মালা? গিয়ে কলের গোড়ায়, মালা আমার হাতেই, আচ্ছা। ঠিক আছে। তারপরের লাথিটাই হচ্ছে বুকের উপরে দ্রুম। হুম তখন আমি জব করছি। এখানে অনেক কিছু খেয়াল করার বিষয় আছে, যারা সাধন করবে তাদের জন্য এই এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমার সাধন করার অভিজ্ঞতা, হুম কার কাছে কি লাগছে আমার জানা নেই, হুম বাট আমার সাধন করার এই অভিজ্ঞতা আমি তুলে ধরছি। হুম। বুকে এক লাথি, ভালো। এবার তুমি বোঝো কান ধরে তোমাকে ঝুলিয়ে দিলে কিরকম হবে, ঠিক আছে। আমার ঘরের হাইটটা কত ফুট বলেছিলাম? 9 ফুট, 8 থেকে 9 ফুট। আমি আছি 20-30 ফুট ওপরে। হ্যাঁ, কান ধরে এরকম ঝুলিয়ে দিয়ে যাবে, নিচে দেখতে পাচ্ছি আমার মায়ের ঘরটা এইটুকু, এরকম মানে এরকম। ছাদ ভেদ করে? হ্যাঁ, সবই কল্পনা নাকি এটা? সেটা এখন সময় মনে হচ্ছে, যখন কেলানি যখন- খেয়েছিলাম না তখন আর কল্পনা মনে হয়নি। সে অবশ্যই নিজেকে দেখতে পাচ্ছি 20 ফিট উপরে, বাড়িটা নিচে এরকম ছোট। কান ধরে, এরকম কানটা ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। তখন চোখটা খুলেছিলেন ভয়ের চোটে? চোখ তো খোলা হয়ে গেছে, ও, এক লাথিতেই চোখ খুলে গেছে। কিছু সামনে দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, শুধু কোমরটুকু, বাকিটা তো উপরে। দেখতে হয়েছে এরকম ভাবে, ততক্ষণ বুকে এক লাথি, মানে যখন আমি মুন্ডু তুলতে গেছি হুম। এরকম ভাবে, তখন বুকের মধ্যে অলরেডি আমি একটা লাথি খেয়ে গেছি, দাম। ওই কলের ওইখানে সেটে এরকম ভাবে পড়ে আছি। তারপর ওইখান থেকে কান ধরে এরকম তুলেছে, মানে সে যত ফুট তত ফুটে আমাকে এরকম ভাবে তুলে মুখের সামনে ঝুলিয়েছে। আমার ঘরটা হচ্ছে 8 থেকে 9 ফুটের চাল, তাহলে আমি অত ফুট কোথায়? সেটাই। তখন কিন্তু আমার হুঁশ নেই যে আমার ঘরটা এরকম, আমি যে ওপরে উঠলাম, এর তো ভেঙে কিছু পড়লো না। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি মানে এমনি হতো তাহলে ভেঙে যেত, চাল টাল ভেঙে যেত বা কিছু। গুরু একটাই জিনিস বলেছিল আমাকে, হুম, মরে গেলেও মন্ত্র বলতে থাকবি, মরে গেলেও হুম। মন্ত্র বলতে থাকবি। তুই যদি দেখিস মন্ত্র তুই বলতে পারছিস, হুম। তাহলে তুই ভাববি বেঁচে আছিস। এটা দারুণ সুন্দর কিন্তু। বুঝলি? আর বলে যে কখনো তুই মালা ছাড়বি না। হুম, তোকে মনে হচ্ছে তুই আসন ছেড়ে দিয়েছিস, হুম, তুই নিজে পালাবি না, তোকে মেরেছে ফেলে দিচ্ছিস, পড়ে যাচ্ছিস, মানে এরকমই বলেছিল বুঝিয়ে, যে তুই নিজের থেকে দৌড়ে পালাবি না, তোকে লাথি মেরে কেউ ফেলে দিল, টেনে দিল, যা ইচ্ছা হোক গিয়ে, মালা ছাড়বি না আর মন্ত্র জপ বন্ধ করবি না। হুম। তুই ভাবলি মরে গেছিস, কিন্তু তুই দেখছিস মন্ত্র জপ করতে পারছিস, তুই মন্ত্র জপ করে যাবি। হুম, ঘটনাটা আমার সঙ্গে তাই ঘটে। হুম। হাতটা টেনে ছিঁড়ে দেয়, এরকম ভাবে কানটা ধরে, ঠিক আছে, কি বলবো, বড় জীব, হুম। মানে জীবটা তোমাকে আমি বড়টা বলতে পারবো না, এরকম হ্যাঁ করে তোমার বুকের এইখান থেকে এরকম ভাবে চেটে, যখন জিভটা উল্টো দিকে করছে, করে এই হাতটা ধরেছে, ধরে একটু গলার টুটিটা ধরে এরকম ভাবে ছিঁড়ছে, তখন কান ছেড়ে দিয়েছে, এই হাতটা দিয়েছে ধরে এরকম ভাবে গলার টুটিটা ধরে হাতটা ছেড়ে দিয়েছে। তখনও মন্ত্রটা বলতে হচ্ছে? মন্ত্র জপ চলছে। মজার বিষয় কিন্তু তোমার ডান হাতের মালাটা হাত ছেড়েনি, পা হাতটা ছেড়েছে। সে কিন্তু আমার বা হাতটা ছেড়ে দিয়েছে।
হুম এবার তুমি ভাবো তুমি মন্ত্র জপ কি করবে, ওই যে যন্ত্রণা ও ব্যথাটা কিন্তু অরিজিনালি লাগছে তখন, হুম। তুমি সেটাকে অনুভব করতে পারছো যে ব্যথাটা, সেই ব্যথাটা অরিজিনালি তুমি দেখতে পাচ্ছ লাগছে। এটা আমার বেশ কিছু ঘন্টা ধরে এই অত্যাচার চলে। হুম তুলে আছাড় মারা, বুকে লাথি মারা। হুম তুমি এবার ভাবো তোমার বুকে যখন লাথি পড়লো, অত বড় পাটা, ওই পুরো পুরো পাটা বুকে লাথি মেরেছে, কতটুকু পাটার সেটা লেগেছে জানো? পায়ের বুড়ো আঙ্গুলের ওই তলাটাই আমার পুরো বুকটা নিয়ে নিয়েছে। বাবারে, হ্যাঁ সে অত বড় পুরো পাটা মারেনি কিন্তু, ওই যে আমরা ফুটবল খেলি না বাচ্চারা, যে পায়ের নখের আঙুল ডগা দিয়ে, হ্যাঁ, আঙুলটাকে হ্যাঁ, উপর হ্যাঁ। দিকে তুললে যেইটুকু জায়গা, ওইটুকু আমাদের পায়ের, হুম ওইটুকু জায়গা আমার পুরো বুকটার মধ্যে মেরেছে এরকম ভাবে এক লাথি। আমার শরীর থেকেও মনে হয় পা ওর বড়। হুম ইয়ে তাকতবর শরীর, ইয়ে গোদা গোদা হাত পা, বড় বড় চোখ, পুরোটাই রক্তবর্ণ, রক্তবর্ণ। পুরো লাল, আচ্ছা। আগুন জ্বলছে মনে হবে ভিতরে, চোখের ভিতরে, কিন্তু কোনো আগুন না, মানে বর্ণটা রক্ত এরকম। মজার বিষয় ছিল তো অন্ধকার, আমি দেখলাম কি করে? হ্যাঁ, প্রদীপের আলোয়। ওই রকমই, হ্যাঁ। ও আমাকে দেখাচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। কিচ্ছু হচ্ছে না, পরে তো বুঝেছি কিচ্ছু হচ্ছে না, হুম তখন কিন্তু সেন্স কাজ করেনি। তখন যন্ত্রণাতে সেন্স কাজ করেনি। না, মাথা কাজ করলে তো অত আমি, তুমি মায়াতে পড়ে যাচ্ছি। হুম যদি মাথা কাজ করতো, মায়াতে পড়ে যাচ্ছি, তার আগে ওই যে আমাকে মন্ত্র জপের গল্পে নিয়ে গেল না, হুম হুম ওখানেও আমার মাথাটাকে খেয়ে নিয়েছে। ওই দুদিন আমার মাথাটাকে খেয়েছে গন্ধ, হুম খেয়ে তারপরে এসছে। আগে তোমার মাথা খাবে, ও হুম বুদ্ধি খাবে, হুম বোঝবার শক্তিকে খাবে, তারপর ঢুকবে। মজার বিষয়, তুমি কিন্তু শরীর বন্ধন করতে পারবে না, কেন? আসনও বন্ধন করতে পারবে না, তার কারণ? সাধনায় তো নিয়ম নেই। আচ্ছা, মানে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কোনোটাই আসতে পারবে না সেই জন্য? গুরু তোমাকে বন্ধন করে দিল, তাহলে তো গুরুকে হত্যা করতে পারবে না মা, না। বন্ধনটা চলবে না, আচ্ছা। বন্ধন ছাড়াই বসতে হবে। দ্বাররক্ষী? কেউ থাকবে না ও মাতারা সাধনায় দ্বাররক্ষী থাকেন না? এখানে, কেউ থাকবে না, এই সাধনায় কেউ থাকবে না। আচ্ছা। গুরুদেব ঘরে বসে বসে মজা লুটছে। উনি বুঝতে আমার পারছেন? পাগল তো ওই গল্পেরই, হ্যাঁ তো তোমার, আরে কি বললাম, তারাপীঠে আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেছে তো হোটেলে, সকালবেলা মাঝরাতে ওই হঠাৎ করে গালাগালি দিচ্ছে, কেন এই আমাকে ছাকা দিচ্ছিস কে? তো কি হয়েছে? না, উনি ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আপনি কেন বাচ্চাদের ভয় দেখাচ্ছেন? বলি মদ খাইতে মানটাকে ফিটিং করে দিয়ে নিয়ে চলে যায়, আবার ভোরবেলা বলছে চ চ চ চ, ওকে ডেকে দিই নাহলে মরে যাবে। তো এই হচ্ছে আমার পাগল, ও তো ঘরে বসে বসে মজা লুটছে, পরে থাকতো হাফ প্যান্ট, মানে এটা বারমুডা, একটা ভিজে গামছা গায়ে দিয়ে, কিন্তু জিনিস ছিল এক নম্বর। ওই আমার মতন পাঁচ মেশালি, যেরকম দেব দেবী ভূত প্রেত সব নিয়ে, মানে আগেকার যারা সাধক ছিলেন তারা তো সব ধরনের সাধনা একসঙ্গে করতেন। আমি এইটুকু করছি, আমি এটা করব না, এরকম ব্যাপার ছিল না। তান্ত্রিক মানে তুমি তান্ত্রিক, তুমি ভূত প্রেত দিয়েও কাজ করতে পারছো, তুমি দেব দেবী দিয়েও কাজ করতে পারছো। করুটি চালানো আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন না, যে করুটিকে চালাতে হয় কি করে, এর মন্ত্র, আবার ওই করুটিকে রিটার্ন এনে বন্ধন, তো গুরুদেবই শিখিয়েছে। তো সেই গুরুদেবী তো আমাকে এই তারা সাধনা দিয়েছেন, তা তো একদিকে প্রেতকে চালানো শিখিয়েছেন, তাকে তৈরি করার কিভাবে সিদ্ধি করতে হবে, আবার এই গুরুদেবী তো আমাকে আবার তারা সাধনাতেও ঢুকিয়েছেন, অন্যান্য সাধনাতে ঢুকিয়েছেন। সেখানেতেই তিনি যখন আমাকে ওই লাথালাথি যাতায়াতি করতে করতে, মন্ত্র চলতে 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 হঠাৎ দেখলাম ওইভাবেই ফেলে দিয়ে মাল চলে গেল, হুহা। ওর নিঃশ্বাসের জোর কি গো, ভয়ঙ্কর নিঃশ্বাসের জোর, অথচ বাড়ির লোক কেউ কিচ্ছু কেউ বুঝতে টের পারছে পাচ্ছে না। না। নিঃশ্বাসের আওয়াজ, আর তার সেরকম গরম, গা পুড়ে যাবে তোমার। জ্বরে যেরকম গায়ে তাপ পুড়ছিল, তার নিঃশ্বাসের গরমে সেরকম শরীর পুড়ে যাবে মনে হচ্ছে, পারলে তোমার মুন্ডু ছিঁড়ে খেয়ে নেয়। এই অবস্থায়
বেশ ঘন্টাদের দু একটু এই ফাইটিং হবে হয়তো। আমাকে মন ভরে সে পিটিয়েছে। হুম, আমার অবস্থা মোটামুটি খারাপ, প্রাণ যায় যায়, মরবো না, হুম, ঠিক আছে। শেষ দিকে গিয়ে মাথা কাজ করতে শুরু করলো। যে পাগল আমাকে বলেছিল, এই যে তোমাকে যেটা বললাম, তুই মরে যাচ্ছিস বা মরে গেছিস, তারপরেও যদি মন্ত্র জপ চলে তুই চালিয়ে যাবি। তো ওটা মাথায় তখন স্ট্রাইক করলো যে আমি মন্ত্র জপটা করতে পারছি, তো এই ব্যাপারটা কিছু না। গায়েব, নিমিষের মধ্যে সব গায়েব। আমি দেখছি আমি বসে জপ করছি। ওই উঁচুতে ঝোলা মাল, যার হাত ছিঁড়ে দিল, যার হাত থেকে রক্ত পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছি, মন্ত্র জপ করছি, বুকে লাথি মেরে পাঁজরের অবস্থা ঢিলে করে দিল, সারা শরীরে লাল ঝোল মাখালো। সেই মানুষটা যখন বুঝতে পারলো যে কোথাও আমি তো এখনো সুস্থ আছি, আমি জব করতে পারছি, তার পরক্ষণে আমি অনুভব করলাম আমি তো আসনে বসে আছি। মানে পুরোটাই একটা স্বপ্নের মতো। দেখবে একটা ইংলিশ সিনেমা হয়েছিল, স্বপ্ন ক্রিয়েট করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে মা তোমার মাইন্ডকে হ্যাক করে Mind-কে- স্বপ্নর জালটাকে ঢুকিয়ে দিয়েছিল মাইন্ডে, এখানে সব রিয়েল ছিল। সব রিয়েল ছিল। এটা গেল। তার পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরে দুদিন, তারপরের দিন, এই দুদিন ক্লিয়ার। মা আসছে না। 14 দিন তো হওয়ার কথা। 14 দিন বলে পাঠিয়েছিল। 14 দিন তো, মা আসছে না কেন? সব তো এলো। এবার খুসখুস খুসখুস করছে। এবার প্লেন আবার সেই 1-2 দিন, 1 তারিখ, মানে শুরুতে যেরকম ছিল হুম, সেরকমই প্লেন 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 প্লেন। কি হচ্ছে? কিছু হচ্ছে না। কি হলো? আমার কোথায় ভুল হলো? আসছে না মা। জব করে যাচ্ছি। দ্বিতীয় দিন তো অনেকটা কেঁদেই ফেললাম। হুম, যে হলোটা কি, আমার কোথায় ভুল হলো? কারণ ওরকম হওয়ার পরে পরেই মায়ের দর্শন, এটাই আমাদের গল্পের মধ্যে চলে। হুম। মানে এটাই সাধনার একটা পার্ট, যে এরকম তুমি যখন তার ভয় ভীতিকে জয় করতে পারবে, তারপরে উনি তারপরে আসবেন। মা দেখা দেবেন। তোমাকে সাড়া দেয়, হুম। ডাকে। কিছু বলছে না কেন, কোনো বিকার নেই, মানে ঠুংঠাং শব্দ হলেও তুমি বুঝতে পারবে হুম, যে ব্যাপারটা হচ্ছে, কিছু হচ্ছে, একটা হ্যাঁ। হচ্ছে। তো এতদিন ধরে এত কিছু শুনে এসছে, তারপরে কান যদি কিছু না শোনে, তাহলে মন কি বলবে? যে তুমি কোথাও ভুল করেছো, হুম, এ সিদ্ধি গেল। হুম, এবার দুদিন হওয়ার পরেই চোখ দিয়ে জল বেরোতে শুরু করে। মানে জব করছি আর মন বলছে কোথায় ভুল হলো রে। হুম, জব করে যখন, এটা আমি জানতাম যে যতক্ষণ, আমাকে কি বলেছিল, তুই কিন্তু আসন থেকে পালাবি না হুম, যতক্ষণ না আসবে। আর আরো আর একটা জিনিস, সাধনার বড় জিনিস, দেবী জপের মাঝখানে যতই ডাকুক, জপমালা শেষ না করে তুমি চোখ খুলবে না। হুম। এটা হচ্ছে নিয়ম। এটা আমাকে মাথায় ঢুকিয়ে রেখেছে। আচ্ছা, মানে ওই 101 বার যতক্ষণ না কমপ্লিট হচ্ছে খোলা যাবে না। ততক্ষণ তুমি চোখ খুলবে না, কারণ ওখানে তো গল্প হতে পারে। আচ্ছা। তোমাকে ডাকলো, হুম। তুমি চোখ খুলে থেমে গেলে পুরো, হুম, দেখলে কিছুই নেই, তোমার মালাটা ভেঙে গেল, মানে জবটা ভেঙে গেল, সেটা হলে চলবে না। তুমি জব করে যাও, তাতে অটোমেটিক চোখ খুলে গেল, আবার বন্ধ করে দিলে আলাদা ব্যাপার, বাট তুমি জব করে যাচ্ছ। হতেই পারে তুমি চোখ খুলেতেও এর সাধনার বিধান আছে, চোখ বন্ধ করে করতে হবে না। কিন্তু আমার যেহেতু চোখ বন্ধ করে অভ্যেস, হুম। আমি অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায় আমার। মানে জব করতে 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 আমি চোখ খোলা রাখলেও আমি চোখ বন্ধ, আমি ত্রাটক করেছি, ত্রাটক করতে করতে ত্রাটক শেষ হয়েছে, আমি আবার চোখ বন্ধ করে ফেলেছি। অটোমেটিক হয়ে যায় এটা আমার। তো সেই ক্ষেত্রে আমি চোখ বন্ধ করেই করেছি। তো এটা ওই আরো 2-3 দিন যাওয়ার পর একদিন একদম, মানে স্নান করে এসে জপে বসবো, সুন্দর ফুলের গন্ধ তুমি অনুভব করছো। কি ফুলের গন্ধ? পদ্ম ফুলের গন্ধ। পদ্ম। আচ্ছা। এই পদ্ম ফুলের গন্ধ তুমি অনুভব, সেটা একটা মাদক গন্ধ, আচ্ছা। সুন্দরভাবে বেরোচ্ছে। আর তার সঙ্গে কিন্তু একটা চন্দনের আভাস রয়েছে, আচ্ছা। দুটো মিক্স করা টাইপ গন্ধ, কিন্তু খুব হালকা, কিন্তু সারা ঘরে আছে।
মানে এটা এই মাথা ব্যথা হচ্ছে না, না 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 না, তো ভালো লাগছে। উগ্র নয়। হ্যাঁ। আগের গন্ধটা যেরকম, হুম। না একটা অদ্ভুত গন্ধ, যা শুকতে ভালো লাগবে, শোকার পর আস্তে 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 তুমি মাথা ধরে যাবে। কোথায় যে ওর মধ্যে বিলীন হবে কোনো ঠিক নেই, ও মনে হয় জাদু করা মন্ত্র। হুম। এই গন্ধটা কিন্তু সেই জাদু করা গন্ধের মতন নয়, এটা খুব সুন্দর, ভাল লাগছে। হুম। মনটা বেশ চাঙ্গা হলো, এবার কিছু একটা হবে। হুম। এবার তখন বুঝতে পারছি না যে মা দেখা দেবে না কে দেখা দেবে, এসবের ব্যাপার নেই, কিছু একটা হবে। এ গল্প তখন ছিল রীতিমতন বেশ এন্তু নিয়ে আবার কাঁচা কুচা বেঁধে জপে নামলাম। এই গন্ধই পার করে দিল তোমার 4 দিন। বুঝতেও পারা গেল না 4 দিন পেরিয়ে গেল। 4 দিন এই গন্ধই তোমাকে পার করিয়ে দিয়ে চলে গেল। হুম। তারপর এটা তোমার হচ্ছে মোটামুটি ভাবে 21 দিনের মতন, 21-22 দিন হবে হুম। এই গল্পটা টোটাল গিয়ে দাঁড়ায়। শেষের একদম শেষের দিক, তখন জব করতে খুব ভালো লাগছে, এবং মজার বিষয় জব অত ঘন্টা লাগছে না, যেটা 8 তাড়াতাড়ি ঘন্টা হয়ে 9 যাচ্ছে। ঘন্টা হচ্ছিল না, তখন এটা এই জবটা 4-5 ঘন্টার মধ্যে কিরকম যেন হয়ে যাচ্ছে। আচ্ছা। অত ঘন্টা লাগছে না, নিজে বুঝতে পারছি অত ঘন্টা লাগছে না। মানে জব করতে 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 হঠাৎ দেখছি জবের মানে আমার কাউন্টিং শেষ হয়ে গেছে, মানে 101 মালা কমপ্লিট। হুম। তখনও মন বলছে যেন আরো জব করি। হুম। এরকম হয়েছে বেশ কয়েকদিন যে আমি সব হয়ে গেছে রেখে, এবার এবার কাউন্ট নেই তো, কাউন্টিং শেষ, আমি রেখে চুপচাপ জব করে যাচ্ছি। হুম। এই অনুভূতিটা আমার হয়েছিল যখন আমি গায়ত্রী সাধনা করি আমার বাড়ির বাইরে। মা এই যে, গায়ত্রী। বাড়ির বাইরে দেখবে এখানে আমার একটা আসন আছে, দেখেছো? হ্যাঁ, দরজা থেকে বেরিয়ে বেদি করা আছে। বেদি, হ্যাঁ। ওইখানে বসে ওই বেলগাছের তলায়, এখন তো বেলগাছটা কেটে দেওয়া হয়েছে, ওই বেলগাছের তলায় বসে আমি সারা রাত্রি জপ করতাম গায়ত্রী দেবী, গায়ত্রী। মানে গায়ত্রী মন্ত্র যেটা আমরা। হ্যাঁ, গায়ত্রী মন্ত্রে গায়ত্রী দেবী সাধনা করেছিলাম। তো আচ্ছা। সেই সময় আমার 1-2 বার হয়েছিল যে আমি অ্যাকচুয়ালি ওইটা টাইম ছিল 4টে অবধি, হুম। তো সকাল হয়ে গেছে, কেউ তো আমাকে জানে না, সকাল হয়ে গেছে, সাদা কাপড় পরা, বৃষ্টি পড়েছে, তো ওই ভিজে ভিজেই জব করতাম। তো ওই কিছু কিছু সময় ওই রিদমটা ওটাই দেখা গেছিল। তো এইখানে সেরকম যে রিদম শেষ, মানে করে যাচ্ছি। হুম। এবার শেষ দিন, মা যেদিন আসছে, জব চলছে, চলতে 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 একদম জপের কিছু ঘন্টা হবে, মানে বেশি জপ মালা কিন্তু হয়নি। হুম। সারা ঘরটা না তোমার চোখের সামনে, এই যে এত আলো, তুমি চোখ বুঝলেও তো বুঝতে পারছো চোখের সামনে আলো আছে তোমার অন্ধকার ঘরে, হুম। এরকম আলো। আচ্ছা। ঠিক আছে, অথচ শুধু প্রদীপ জ্বলছে। শুধু প্রদীপ জ্বলছে। তুমি অনুভব করছো কেউ তোমার পাশে শুধু এপাশ আর এপাশ ঘুরছে, আচ্ছা। গন্ধটা কিন্তু আছে। কোনো মানুষ বা কেউ তোমার এপাশ আর ওপাশ ঘুরছে, তার নিঃশ্বাসের আওয়াজ, তার চলার আওয়াজ, তার উপস্থিতি, সব কিছু তুমি অনুভব করছো। বেশ কিছু মালা জপ, তারপরে হচ্ছে কথা, আমায় ডেকেছিস কেন? আচ্ছা। গুরু বারবার বলেছিল, মনে আছে তোমাকে বলেছিলাম 3 বার। 3 বার ডাক ছেড়ে দাও, মালা শেষ না হলে তুই চোখ খুলবি আচ্ছা। না। হ্যাঁ। মাথায় ওটা ঢুকে বসে আছে, এ ভুল কিছু হচ্ছে, গন্ডগোল হচ্ছে কিছু। 1-2 বার করে ডাকে, চুপ, আমি তো জব করে যাচ্ছি, শেষ হয়নি, শেষ না হলে খুলবো না। তো কান খাড়া রেখেছি ওদিকে, ডেকেছিস কেন ওটা আর বলে কিনা। এ তো ওই সময়ের, এই বুড়ো বয়সের না, তো এই বুড়ো বয়সে হলো ওই ওই ব্যাপারটা হয়। এক্সাইটমেন্ট। হ্যাঁ, কিছু একটা আছে। তখন আবার একদম শেষ, তখন তোমার কাঁধে হাত, একটা হাত কাঁধে, শরীরের মধ্যে যে যে কি হয় সেটা শিহরণ। বলা যায় না। জব শেষ, একদম শেষ, আর হাত পড়লো, কিরকম চমকে উঠবে বলো। অদ্ভুত শিহরণ। যখন তুমি জব শেষ, কান খাড়া, একটা আওয়াজ হচ্ছে কি না, সেইখানে তোমার পিঠে কেউ যদি হাত রাখে, কিরকম ভাবে, এরকম ভাবে। ঠিক আছে? তারপর তো মানে আমাদের যেরকম নমস্কার বিধি, নমস্কার করার সাথে সাথে মাথার উপরে হাত,
ঠিক মাথার উপরে, এখানে পিছন দিক দিয়ে, কিন্তু সামনে নেই কিছু। ঠিক আছে, এবার তোমার কথোপকথনে কিছু তুমি বলতে পারবে না, এটা আমি খুব ভালো করে দেখলাম, এবং এর অভিজ্ঞতা আমি এর আগেও হয়েছে, এবারও হয়েছে। এবারও আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে, কারণ আমি এই গায়ত্রী সাধনাতেও সেই আমি বেশিরভাগ সাধনাতেই দেখলাম আমার চোখ থেকেই জল বেরোয়। কেন বেরোয় আমি জানি না, আমি কিছু চাইতে পারলাম না, তাল তাল শোনার জন্য বসলাম, আর তাল তাল শোনা কিছু চাইতে পারলাম না। অবশেষে মা তাল শোনা তো দিল না, আমাকে একটা হাড়ের টুকরো দিল। হাড়? একটা হাড়ের টুকরো না, অনেক হাড়ের সমন্বয় একটা টুকরো। সেটা কিরকম? একটা গোটা সাপ, হ্যাঁ, পুরোটা স্কেলিটন, এইটুকু সাইজ, ঠিক এইটুকু। পেন্সিল বক্স, আমাদের যে নীল নীল পেন্সিল বক্স, একদম পেন্সিল বক্সের মধ্যে, পেন্সিল বক্সের মধ্যেই পুরোটা এঁটেছিল। মাথার মুখেতে দাঁত, আর লেজের শেষ মাথা, পুরোটাই হাড়ের মানে মাছের কাঁটা যেরকম আমি সাপের কাঁটা প্রথম দেখলাম, যে সাপের কাঁটা ঠিক মাছের কাঁটার মতনই, পুরো কাটা 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 সারা শরীর, একদম মাছের কাঁটার মতন গোটা একটা সাপ। ওটা দিলেন মা? আচ্ছা, আশীর্বাদ হিসাবে। সেই টালির ঘর কিন্তু আজকে 3 তলার রাজপ্রাসাদ। যে অশোক মহারাজটা হেঁটে যেত, সেই অশোক মহারাজটার 2টো গাড়ি। যে মানুষটাকে কেউ চিনতো না, সেই মানুষটাকে আজকে দেশ দেশান্তরের মানুষ চেনে। অবশ্যই 2 দিন বাদেই বিদেশ থেকে লোক আসবে শিখবার জন্য, জর্ডান থেকে লোক আসছে শেখবার জন্য। কার দৌলতে? মায়ের, সবই মায়ের কৃপা। এইবারই দেখো, ওই তাল তাল শোনাটাই কিন্তু এইটা, তোমাকে তোমার মতন করে সে তৈরি করবে। হ্যাঁ, তখন অন্য ভাবে যে চলে আসবে, আমি সাধনা করবো, মানে গল্পটা ছিল এরকম যে ওরা রান্না বাড়ি করে দেবে, মায়ের কোনো ঝামেলা নেই, তাহলে ঝগড়াঝাটি হবে না, আমি সাধনা করবো। হ্যাঁ। আর এখানেও তাল তাল শোনা, ঘুমোবো তো শোনা আসবে, বিক্রি করে দেবো, আমি সাধনা করব। আমার মাথায় তো কেনা পোকা সারাক্ষণ ঘুরে বেড়াতে, আমি সাধনা করব, আমি তন্ত্রমন্ত্র করবো, এর ওর ভালো হবে, ও সব গল্পের মধ্যে অত বেশি যেতাম না। ক্লায়েন্ট দেখতাম, আলাদা ব্যাপার, কিন্তু ধান্দা আমার একটাই ছিল, আমি সাধনা করব। সেই সাধনার জেরেতে গিয়ে আমি এই সাধনাগুলো করে, আমাকে গুরুদেব সেইভাবেই ঢুকিয়েছে, সেইভাবেই বুঝিয়েছে। যে যেভাবে বোঝে, এই গুরুদেবটা তো গরু হয় না, গুরুই হয়। এই গুরু কেন গুরু হয়, আমি বারবার বলি, গুরু কখনো গরু হয় না। এর একটা উদাহরণই হচ্ছে, আমি আমার গুরুদেরকে দেখেছি কিভাবে বোঝাতে হয়, ইনসিস্ট কিভাবে করতে হয়, তোমাকে কিভাবে আগে নিয়ে যাবে, মোটিভেট কেমন করে করতে হয়, জানে কাকে কোন দিকে কিভাবে নিয়ে যাব। আচ্ছা, এই যে আপনার মাথায় হাত দিল, মা মাথায় হাত দিলেন, তারপরে কি উনি সামনে এলেন? আমাকে ডেকেছিস কেন আবার? হ্যাঁ, তারপর? তখন তো আমি এটা মানে সদ্য আমি ত্রিনয়নের মধ্যে তোমার মালাটাকে দূর করে লাগিয়েছি, এবার চোখটা খুলবো, তখন মাথায় হাত। ডেকেছিস কেন? তারপরে উত্তর নাই তো। ওর যে কি হয়, মানে আমার যে কি হয়, ওর যে কি হয় বলো, মানে ওই যে সময়, মানে আমি কোনো এক সময় বলতাম বিবেকানন্দ বড় ভোদাই, ওটা বলা যায় না। আমি সেটা নিজে অনুভব করেছি যে আমি ভোদাই, কিছু বলা যায় না। মাইন্ড দেখো, তার আগে অবধি কাজ করে গেল, ওখানে শুধু চোখের জলই পড়ে গেল। তিনি আমাকে দিলেন, আমি রাখলাম, আমি কিছু বলতে পারলাম না, শুধু প্রণাম করলাম। আমি শুধু তাকে দেখেছি, কি সুন্দর দেখতে বস, মানে অন্য মেয়ে চোখে আসবে না তখন আর কাউকে। মানে আমরা তারাপীঠ, মানে তারাপীঠে যে মাকে দেখি ওরকমই দেখতে না, নিপাট সুন্দরী একটা মহিলা, নিপাট সুন্দরী, স্বর্ণালঙ্কার সারা গায়ে সোনার গহনা ভর্তি, এক অদ্ভুত গন্ধ তার গা থেকে। আলোটা কোথা থেকে আসছে কিছু বোঝা গেল না, কিন্তু ঘরটা পুরো আলো।
কি বর্ণের উনি? ফর্সা, ধবধবে সুন্দর, টুকটুকে ফর্সা। মানে কিরকম ফর্সা বলবো, ওই রাশিয়ান টাইপ যার মেয়েগুলো হয় না, মানে সাদাটে লাল, হুম 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 তো এরকম গোলাপি, মানে এরকম এত ফর্সা হুম। দুধে আলতা রংটাকে। একদম। চোখ মানে এর এর কোনো বর্ণনা হয় না। এখন তোমাকে তাহলে বলতে হবে হরিণ টাইপ চোখ, হুম চোখ হরিণ টাইপ, হাসি ওই রকমই, কিন্তু মানে তুমি দেখলে হিপনোটাইজ হয়ে যাবে। ওনাকে কি বসার জন্য আসন দিতে হয়েছিল? ছিল তো ওখানে আচ্ছা। ওই প্রদীপ, হ্যাঁ। ওই যে যন্ত্রমের হ্যাঁ। মাঝে প্রদীপ, ওইখানে তার আধিষ্ঠান ছিল। আচ্ছা। পরে গুরুদেব আমাকে সেগুলো জানায়, মানে পরে যখন এগুলো হয় গুরুদেবকে বলি, তো তখন তার বর্ণনা দেয়। আচ্ছা, মানে তখন আপনি যখন তৈরি করেছিলেন তখন আপনি জানতেন না কোথায় কোথায় এসে উনি না, স্থাপিত হবেন বা হ্যাঁ। কিছু? এবার আমি পরে যখন গুরুদেবকে জিজ্ঞেস করি, তখন বলে কেন চাইলি না কেন, তাল তাল সোনা, কতাল সোনা দিয়েছে। আমাকে প্রথম প্রশ্ন, যখন আমি সবকিছু করে দাড়ি বাড়ি হয়ে গেছে এবং ওই তারা সাধনা করে বেরিয়েছিস যেদিন, মজার বিষয়, ঘর থেকে বেরোলাম, বাবা বলল তোর পিসিরা এসছিল। বললাম কেন পিসি বলতে? আমার ক্লায়েন্ট। হুম আমি ছোট, পিসি জেঠিমা কাকিমা এরকম ব্যাপার ছিল। এবার তাদের স্ট্যাটাসটা বলি তাহলে বুঝবে। পার্সোনাল বাড়িতে লিফট আছে, আচ্ছা। পার্সোনাল বাড়ি, ওই সময়ের ব্যাপার, হুম। লিফট আছে, তেল কলের মালিক। আচ্ছা। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? হুম এবার আমার জার্নি শুরু, হুম মানে রিচেস্ট পার্সন হওয়ার জার্নি শুরু। হুম বললাম, ঠিক আছে, এ তো দাড়ি হুম ওরকম, চুল উস্কো উস্কো, নোক বড়, হুম যাওয়া যাবে না। তখন তো দাড়ি একদম পুরো সাপাচাঁদ ছেলে, হুম। ঠিক আছে, ফেসিয়াল করা ছেলে। তো পরের দিন গেলাম পিসি বাড়িতে, কি হয়েছে, এই ব্যাপার। আচ্ছা, মাঝখানে কিন্তু আমি একটা প্রশ্ন স্কিপ করে গেছি। হ্যাঁ, মা যে ওটা দিলেন আপনাকে, যে ওই অনেকগুলো হাড়ের সমগ্র যেটা বললেন, সাপ, একটা গোটা সাপ, ওটা কিসের জন্য দিলেন মা আপনাকে? সে জানি না, আমি কিছু জিজ্ঞেস করতে পারিনি, শুধু রেখেই মানে দিই। ওটা কি সত্যি সত্যি আছে? হ্যাঁ, আমি এখন তোমাকে অক্ষত দেখাতে পারবো না, আমি তোমাকে দেখাতে পারবো টুকরো টুকরো। মানে আমার বাড়িতে তখন অ্যাডভেস্টারে ছিল, তারপরে হচ্ছে তোমার এর বাড়ি হয়, ওই মালপত্র নেওয়া তো ওই পেন্সিল বক্সের মধ্যে এখনো আছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি আমার চেম্বার থেকে তোমাকে বার করে দেখাতে পারবো, ওটা এখনো আছে আমার চেম্বারে। মানে ওটা দিয়ে কি লফটের কোনো ভিতরে। শক্তি বা ওটা দিয়ে কোনো ক্রিয়া আমি করা? সে জানি না, আমি আজ পর্যন্ত কোনো কিছু করিনি। ওটা মায়ের আশীর্বাদ হিসেবে আপনি রেখে দিয়েছেন? ওভাবেই আমি রেখে দিয়েছি, আচ্ছা। ওইভাবেই আছে। আমি ওর কোনোদিনও কোনো ব্যবহার, কোনো প্রয়োগ আমি আজ পর্যন্ত নিজেও জানি না। পেন্সিল বক্সের মধ্যেই ছিল, পেন্সিল বক্সের মধ্যেই ভেঙে টুকরো হয়েছে, হুম নাড়াচাড়াতে ওই জয়েন্ট গুলো খুলে গেছে, ওর ভিতরে ওইভাবেই আছে, এখনো আছে ওইভাবেই। ব্লু কালারের পেন্সিল বক্স, ওর ভিতরে এখনো আছে। আর আমার লফটের ভিতরে চেম্বারেতে ক্লায়েন্টরা যেখানে বসে ওখানেই আছে। আচ্ছা। সেজন্য মাঝে মধ্যে দরজাটা খুলে যেত দাম দাম করে। আমি ওই চেম্বারে যখন বসতাম, ঠপাং করে কতবার আমার মাথায় পড়েছে মুখের মধ্যে। অটোমেটিক ওই দরজা ইটা, মানে ওর যে পাল্লাটা নিজের থেকে খুলে যায়, অটোমেটিক ধরাস করে খুলে যায়। এখনো ওটা খুলে যায়। আর আমার চেম্বারের দরজায় একটা রাত্রিবেলা আওয়াজ হয় খটাস করে, এখনো। ওটা কি কারণে? সে জানি না, লফটের দরজাটা কেন খোলে জানি না, আর ওই খটাস করে আওয়াজটা হয় কেন, মানে ওটা বুঝি কোনখান থেকে, কোন কোনা থেকে হলো, মানে দরজার কোন বিট থেকে হলো, তুমি সেটা ধরতে পারবে। তুমি সবার সামনে হয়, এটা কোনো আড়ালে হয় না। আজকের ডেটে হয়েছে, আমরা যদি থাকতাম তাহলে তোমাকে শুনিয়ে দিতাম, 1টা থেকে এই 1:30টার মধ্যে এই আওয়াজটা হয় রাত্রিবেলা, খটাস করে আওয়াজ হবে। আমরা শুয়ে থাকবো চেম্বারে, আমরা যখন ঘুমোতাম তখনও চেম্বারের আওয়াজ হবে, চেম্বারের ভিতরে তো আওয়াজ, আমরা বাইরে থাকলেও সেই আওয়াজটা হয় এখন। এই যখন আমি ঠিক ওই সাধনার একদম শেষ গুরুদেবের কাছে যাই, গুরুদেব আমাকে বলছে কতাল সোনা পেলি। আলাম দিল না তো, চাইলি না কেন, ভোদাইয়ের মতন বসে রইলি কেন চুপচাপ? আল্লাহ, জানি না, চোখ দিয়ে শুধু জল পড়লো, কেঁদে ফেলেছিলাম। মানে এত লড়াইয়ের পর যখন তুমি দেখবে না, হতবাক হয়ে যাবে, অনেকক্ষণ থাকে না তার মধ্যে। আর ও এমনই একটা মায়ার জাল যে অনেক সময় তোমাকে দেবে না, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু গল্পটা শেষ। মানে সেই সময়টা মানে খুব স্পেশাল।
এই সারাদিন নেই, তোমাকে ভাবতে দেবে না, বুঝতে দেবে না, তুমি ওইখানেইতেই চোখড হয়ে যাওয়া বলে, স্থির হয়ে যাওয়া, পুরো মানে চক্ষু স্থির হয়ে স্থির যায়। হয়ে যাওয়া হ্যাঁ। যেটাকে বলে। আমার সেই মালা, মানে এখন সেই মালা দেখবে রূপো দিয়ে বাঁধানো আছে আমার, রূপোর মালা। আমি তা মানে ওই কিছু সাধনা হতে করার পর ও দিয়ে আর জপও করি না, ওটা রেখেই দিয়েছি ওটাকে। আচ্ছা ছেলে বড় হলে ওকে ওটা দিয়ে শুরু করাবো, আচ্ছা। সেই জন্য এখন আমি আমার এক মুখে রুদ্রাক্ষের মালাতেই আমি জপ করি, যেটা অন্য মালা আছে সোনায় বাঁধা, ওটার উপর বাঁধা। সেই সময় দেখেছি আমি যে তার ক্ষমতা কতটা, সাধনার ক্ষমতা, জীবনের পরিবর্তন আসা, এতে আমি বুঝেছি। এবং এই যে ছায়া মায়া কায়ার যে স্তর, অনেক অনেক গল্প বলতে পারে ভাই, অনেকে বলবে ঢপ মারছে, মিথ্যা কথা বলছে, কার কি বলা আমার তাতে কিছু আসে যায় না। একদম। আমি অশোক মহারাজ, আমি এই সাধনা করেছি, আমার মা আমার মাথায় হাত রেখেছে, আমাকে আমার মা দিয়েছে, তোমার বলাতেও কিছু যায় আসে না, আমার না বলাতেও কিছু যায় আসে না, এটা আমার কাছে আছে, আমার প্রাপ্তি, তোমার প্রাপ্তি না। তোমার বলাতে আমার প্রাপ্তি কমবে না, একদমই না। তোমার বলাতে আমার স্বপ্নাদেশের তার আশা সেটা থামবে না, তোমার বলাতে আমার মা রক্ষিণীর স্বপ্নাদেশে আসা থামবে না, তোমার বলাতে আমার মহাকাল ভৈরব স্বপ্নাদেশে আসাটা থামবে না। একদমই তাই। আমি তাদেরকে পেয়েছি, আমি পরম ভাগ্যবান। তারপর পিসির বাড়িতে কি হলো? এবার পিসির বাড়ির গল্পটা ভুলে গেছিলাম। হ্যাঁ। তো পিসির বাড়িতে গেলাম, কি হয়েছে, তো পিসি বলছে যে আমার এরকম মেয়ে বাইরে বেরোচ্ছে, হুম। বাইরে বেরিয়ে পেন ইউজে যাচ্ছে, গিয়ে বোরখা, হ্যাঁ আচ্ছা। মেয়ে বেরোচ্ছে, হ্যাঁ পেন ইউজে ঢুকছে, হ্যাঁ। বোরখা পরে, তারপর সে বেরিয়ে যাচ্ছে প্রেম করতে। হোটেল। প্রেম তো অবশ্যই, হ্যাঁ। কিছু তো একটা অবশ্যই, এটার থেকে তো বেঁকে বার করতে হবে। হুম ঠিক আছে, হয়ে যাবে। হুম আমি বাজেট একটা বললাম যে এত টাকা বেশি খরচ হবে। হুম। ইনস্ট্যান্ট পেমেন্ট, দেখো ইনস্ট্যান্ট আলমারি থেকে বের করে ধরিয়ে দিল, পুরো পেমেন্ট ক্লিয়ার। হুম। গল্প, বাড়িতে এলাম, তারপরের দিন দুপুরবেলা উঠোনে এই ক্যাম্পখাট পেতে শুয়ে আছি, হুম। আর একটা ক্লায়েন্ট আমার ভাগ্নে নিয়ে এলো, যে ভাগ্নে আমার সঙ্গে বসেছিল বড়জক্ষিণী বড়জক্ষিণী সাধনায়। সাধনায়। বাবা, বললাম কি হয়েছে? এই যে এয়ারপোর্টের তোমার ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ার, ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার। হুম কি হলো? তার বাড়ির বাস্তু দোষ, হুম। এই অ্যামাউন্ট লাগবে, ডান সেট, পেমেন্ট চলে এলো। এই দিয়ে শুরু হলো আমার জীবনযাত্রা। তন্ত্রে মোটা রোজগার, মোটা কিন্তু ওটা, যেটা দিয়ে আমি মিডিয়া জগতে বসা শুরু করলাম। আচ্ছা। এই দিয়ে আমার শুরু হলো অশোক মহারাজের আয়, মানে রিচেস্ট, মানে ওই তাল তাল সোনাটা যাত্রা। ওইভাবে এলো। ব্যাপারটা বুঝতে পেরেছো? একদম। তাল তাল সোনা, আজকে তো হ্যাঁ। বিভিন্ন ক্রিয়াতে আমার সোনা লাগছে, ফেলছি, আলাদা ব্যাপার, বাট আমি তো ঘাটছি, আমি তো পয়সা কেটেছি, হুম, ঘাটছি। একদম ওটাই বলছি যে কথার মাধ্যমে ও তাল তাল সোনা বলতে এইভাবে এলো, মানে উনি উপার্জনের জায়গাটা। তাল তাল সোনা মানে হাত ভরে ভরে টাকা তোমাকে উপার্জনের জায়গা উপার্জনের তিনি জায়গাটা। এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে তারাই খাটে। হুম, আজকেও তুমি যে ক্রিয়া করো তার উত্তর তো তারাই বার করে, আমি তো বার করার, আমি তো প্রোডাকশন হাতে বানাচ্ছি না কিছু, আমি তো শুধু প্রে করছি, হুম, সারা তো সে দিচ্ছে। ওই যে স্বপ্নের কথা বলেছিলাম না, দর্শনের কথা, হুম। সাধনার সময় একটা বলেছিলাম, আরো একটা বাকি আছে। আচ্ছা। আমার দাদাকে বলেছিলাম তার ছেলে হবে, তার দেখতে হবে হ্যাঁ কিরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বেরিয়ে এসে ফোন করে আমি আর এক দাদাকে বলেছিলাম তোর নামে সুপারি বেরিয়ে গেছে, তোর মেয়ে সত্যি মারা গেছিলেন? না, তাহলে যারা তোকে করবে হুম। অর্থাৎ মেরে ফেলবে, তোকে মেরে ফেলতে আসছে, হুম যারা তোকে মেরে ফেলবে, হুম। মেরে ফেলার জন্য এসছে, তারা ভাববে তুই মরে গেছিস, হুম, কিন্তু তুই বেঁচে থাকবি। কিন্তু তুই মরবি না, বেঁচে যাবি। তারপর কি হয়েছিল? তার কয়েকদিন পরেই
এই আমরা কি বলে মফ না মফ বলে না, এক ঝুট লোক এক ঝুন্ড করে, হুম, এক ঝুন্ড লোক উইকেট ব্যাট এই নিয়ে ওকে একা ওর উপরে প্রহার করে, এক ঝুন্ড ঝুন্ড মিলে পুরো গোটা ঝুন্ড মিলে। ওরা ভাবে ও মরেই গেছে, হুম, মানে ফেলে ওইভাবে মারধর, পিটিয়েছে। হসপিটালাইজড হয়, হুম, বহুদিন ট্রিটমেন্ট চলে। হুম, সরকারি হসপিটাল, পয়সা কোথায়, নার্সিং হোম তো হওয়ার জায়গা নেই, হুম, সুস্থ হয়ে বাড়ি ফেরে। আজকের ডেটেও আমার ওই দাদা, আমি ওকে যা বলি ও অক্ষরে অক্ষরে মানে, আর যে দাদার ছেলে হওয়ার কথা ছিল সেই দাদাও মানে। আজ এই কয়েকদিন আগেই ওর ইসেতে চৌসার ক্রিয়া আছে আমার ফেসবুকে, ওর আমার ওই ভাইয়ের, মানে ভাই তো না ভাগ্নের, হুম, হুম, কি হবে কাকা, ভাইপো, ভাইপো। হুম। ভাইপোর চৌসার ক্রিয়া আছে। ওর কিসের জন্য? ওর কোনো ওই problem? পড়াশোনাটা আচ্ছা। ঠিক হয় জানো, আচ্ছা। এটার জন্য তো ওই চৌসার ক্রিয়া ওর ওর চৌসার ক্রিয়াও পোস্ট করা আছে। তো সেই মানুষগুলো কিন্তু আজকে অক্ষরে অক্ষরে মানে, আজকে তার চৌসার ক্রিয়া আমি করছি কারণ সেইটা মানে হুম, ভাই বলেছিল, ওকে বোঝাতে হলে নিয়ে আসে। তো সাধনার সময় যেরকম মন্ত্র আমি কিছু লব্ধ করেছি, সেরকম আমি এই দুটো জিনিস দেখেছিলাম, এই দুটো জিনিস বলেছি, এই দুটো জিনিস একদম সেই অক্ষরে যা আমাকে দেখিয়েছে মা, তাই আমি দেখতে পেয়েছি একদম বাস্তবে। তখন কিন্তু বাচ্চা হয়নি, হুম, আর তখন ও কিন্তু লাজ্জিত খায়নি। হুম, আমি বেরিয়ে এসে দুটো জিনিস দাদাকে বললাম, মানে বৌদিকে বললাম তোমার ছেলে হবে এরকম দেখতে হবে, হুম। আর ওকে ফোন করে বললাম তুই সাবধান থাক, তোকে কিন্তু মেরে ফেলার জন্য লোক আসছে। ওরা ভাববে তুই মরে গেছিস, তুই কিন্তু মরবি না, প্রাণে বেঁচে যাবি। বেঁচে গেল, আজকেও বেঁচে আছে মায়ের আশীর্বাদ। কিন্তু মা আমাকে সেইটা, ওই সাধনা, দেখো আমি কিন্তু তার সাধনা করছি, আমার ওটা দেখানোর নয়, তার সাধনা করছি, আমার মন্ত্র পাওয়ার কথা নয়, আমি কিন্তু পেয়েছি। তার সাধনায় আমার চাওয়ার কথা, আমি চাইতে পারিনি, সে আমায় দিয়েছে। আর ঠিক এই জিনিসটাই মজার বিষয়, ঠিক এই জিনিসটাই আমার চ্যানেল সৃষ্টি টিভিতে আমি যখন বসি, হুম, সেই চ্যানেলের আমার মালিকের ছেলে রাহুল, তো কিছু কিছু সময় তো নিজেও অনেকটা ভারাক্রান্ত হয়ে যাই। হুম, লাইভ তো এখন যাই না, বহু বছর হয়ে গেছে, প্রোগ্রাম চলতে থাকে, লাইভ যাই না। মাঝে মাঝে আমি ছেড়ে দেবো করি, যে আর করবো না, অনেক বছর হয়ে গেল, এবার বয়স হয়েছে, রিটায়ার। তো বলে आप क्या बुढ़े हुए हो, अभी भी आप जवान हो। না রে, মার্কেটটা খারাপ হয়ে গেছে। মাকে বলি, মা এই দাও ওই দাও, বলি যে আমার কথা কথা শুনে 1000 কোটি টাকা দাও মা, ওই কথায় কথায় বলি। তো বলছে क्या मांग रहे हो आप, बोले समुंदर के पास जाके आप 1 चम्मच पानी मांग रहे हो। হুম। তখন আমার ওই দুয়ে দুয়ে ক্লিক করলো সেই মুহূর্তে, যে আমি সমুদ্রের কাছে কি চাইতাম, সেটাই। চাইনি বলে আজকেই আছি, আজকেই আছে। চাইলে হয়তো কিছুই পেতাম না। একদম একদম পারফেক্ট কথা। সে আমাকে বুঝিয়ে দিল, তার উত্তর অত বছর পর আমি পেলাম, যে সমুদ্রের কাছে দাঁড়িয়ে আমি কি চাইবো। হুম। সেটাই, এটা তো যে একদম এই সত্যি তুমি কথা। এত টাকা, এইটুকু টাকা বলছো, এই তো সমুদ্র, এ ছেড়ে দাও নিজেকে, তোমার কাছে এসছে আমি যেন কষ্টে না থাকি। ও যা দেবে, তুমি যা চাইছো পিছনে কতগুলো শূন্য লাগবে কোনো ঠিক নেই। একদম, এটা কিন্তু সব ক্ষেত্রেই, মানে আমরা যে যে বলি ঠাকুর আমাকে এইটা দাও এটা দাও, ঠাকুরের উপর ছেড়ে দিতে হয়। কি হয়তো আমি 10,000 টাকা চাইছি, কি আছে যে ভগবান আমার জন্য লাখ কোটি লাখ কোটি টাকা টাকা কোটি কোটি রাখেনি, টাকা একদম। রাখেনি। একটা ছোট্ট গল্প, এটা মাঝখানেই বলছি। একটা বাচ্চা, ছোট বাচ্চা, কিছু খুচরো টাকা নিয়ে দোকানে গেছে, খুব পরিচিত, খুব ভালোবাসে, বলেছে এই টাকায় যত চকলেট হয় দাও। তো দোকানদার বলেছে তুই যেটা খুশি এখান থেকে তুলে নে। তো ও তখন বলেছে না তুমি নিজে হাতে করে তুলে দাও। তো দিয়েছে। তখন বলছে কেন, আমাকে তো, তোকে তো বললাম তুই পছন্দ মতো তুলে দে। তখন বলছে আমার হাত তো এইটুকু, আমি কটা তুলতাম, তোমার হাত তো অনেক বড়, তুমি তো অনেকগুলো দিয়েছো আমাকে। অনেকটা ওরকমই, তাই না? একদম। যে আমরা ঠাকুরকে কেন বেঁধে দেবো কোনো কিছু, ঈশ্বরকে যাকে তার দাও। আশীর্বাদ চাইছি, সেখানে আমি হ্যাঁ। কঞ্জুসি করছি। হ্যাঁ, যে এইটুকু দাও আমাকে, হ্যাঁ। কেন? তোমার যেটা, আমার যেটাতে ভালো হবে তুমি সেটা দেখো। সেই কারণেই গুরু আমাকে এতটা ভালোবাসত, আমি ওই চাইতে পারতাম না বলে না। হুম। গুরু কোথাও যেন মানে গুরু তো গুরু, গুরু তো আর গরু
গুরু না। একদম একদম। গুরু এই কারণেই আমাকে সেই শক্তি আমাকে দিয়ে গেছিলেন, কর্মের শক্তি, ক্রিয়া শক্তি, একের পর এক। আজকের দিনে দাঁড়িয়েও আমি যখন কোনো কর্মে একদম আটকে যাই, আমার কাছে আর কোনো ক্রিয়া প্রয়োগের থাকে না, তখন গুরুদেব কিন্তু স্বপ্নে আসেন, এইভাবে এইভাবে করতে হইব, এটা এইভাবে কর, হইব। সে ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্রিয়াটা করে যান আর আমাকে শিখিয়ে যান নতুন একটা ক্রিয়া, যে এটা হইব, এইভাবেই হয়। তো সেই ভালোবাসাটা তিনি কিন্তু আমাকে দিয়েছেন একটাই কারণে, আমারই অজান্তে, আমি তো তাল তাল শোনা নেব, কিন্তু আমার বেরোয়নি। এই যে দুটো তফাৎ, এটা আর এটা, এই যে আমি দুটো মন বলি, এটা মনটা শয়তানের বাসা, এই মনটা কিন্তু পবিত্র হয়। এ সামনে আসার পর এ বন্ধ হয়ে গেছে, আর এ চোখ থেকে শুধু জল বার করেছে, যেটা দরকার সেটাই করিয়েছে। একদম। চাইনি বলে মায়ের কাছে আজকের ডেটে দাঁড়িয়েও ক্লায়েন্ট আসে আমার কাছে। একদম। হাজার মানুষ গালাগালি দিলে কোটি মানুষ আমাকে ভালোবাসে, হিংসে গালাগালি দেয়, সেটা তো কোনো বলার কথা এই নেই। তো হিংসে হতেই পারে, তা ভালো তো। মানুষ গালাগালি তখনই করে যখন আপনার কাছে আরে জায়গায় আমাদের পৌঁছাতে দেখো, না পারবে। আমাদের অনুষ্ঠানগুলো ঠিক 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 অনুষ্ঠানগুলো দেখে তারপরে লেখে, তুই ভাল লাগছে না তুই দেখিস না, দেখিস না, দেখে তারপরে বলে। আবার কিছু মানুষ বলে যে এত বড় দিও না, আমি দেখতে পাচ্ছি দেখতে না। পা- এইটা কিন্তু থাকে। এই মানুষটা বলেছে, এটা থ্যাংক ইউ, যে সে বলছে তুমি এত বড় করছো কেন, আমি দেখতে পারছি না, তুমি হ্যাঁ, ছোট করো তাহলে ছোট পুরোটা করো, দেখতে পুরোটা পারবো। দেখতে পারবো, আর সেটাই। তারপরে আমাদের আর একজন আছে, 4K করে ছেড়ে দেয়, editor, হ্যাঁ, হ্যাঁ, তার পুরোটাই নিয়ে নেয়। তো সেটাই। সে তো বেচারা মানুষ, তার ডেটাটাও শেষ করে দেয় ওর 2 মিনিট 4 মিনিট 10 মিনিটের মধ্যে। তো একদম তাই। এই 4K হবে না, আর না, আর 4K বুঝতে না। পেরেছে। তো এটাই হয়, এটাই স্বাভাবিক জীবন, যে যেখানে মানুষ কিছু ভালোবাসে, তার নগণ্য মানুষ কিছু হিংসে করে। হিংসে করলেই নাম চারিদিকে নাম ছড়ায়। চারিদিকে হবে, তবেই উন্নতি হবে। একদম কেউ আমাকে হিংসে করছে মানে আমি ঠিক রাস্তায় যাচ্ছি। ঠিক রাস্তায়, দেখো এখন নতুন করে আর ঠিক রাস্তায় যাওয়ার কিছু নেই। আজকের ডেটে আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষের কিছু করতে পারবো, নিজেকে প্রমাণ করার কিছু নেই। একদম। আজকের ডেটে দাঁড়িয়ে আমি জব করব, এটার জন্য নিজেকে প্রমাণ করার কিছু নেই। আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি বলি আমি 5 ঘন্টা বসে বসে জব করব, এটা বাজে কথা হবে, কারণ এটা বলার কিছু নেই। যখন তুমি কিছু করো না তখন 5 ঘন্টা জব করি আমি, এই সারাদিনে কি করিস, কতক্ষণ জব, 10 ঘন্টা জব করি। আরে তুই ঘন্টা কি করে গুনছিস, তুই করতে করতে শেষ হয়ে যাবে, শেষ হলে তুই উঠে পড়লি, তুই ঘড়ি তাকাবি কেন? সেটাই। আজকে কৌশিকী অমাবস্যা বা আমরা বড় অমাবস্যা সকালবেলা যজ্ঞ করি, রাত্রিবেলা শেষ হয়, সকালবেলা বসে রাত্রিবেলা শেষ হয়, ক্লায়েন্ট সন্ধ্যেবেলা রাত্রিবেলা যায়, তারপর আবার সারা রাত ক্রিয়া চলে। এটাই নিয়ম, এটা এইভাবেই চলে। তো এখানে দিন সময় তুমি গুনতে পারো না, কখন গুনবে, যখন তুমি ছোট। নতুন মোচ উঠলে বারবার গিয়ে আয়নার সামনে দেখে, নতুন যেদিন নখ বড় করবে আর নেল পলিশ লাগাবে, তখন বারবার এরকম ভাবেই, এমন ভাবেই কথা বলবে যে হাতটাই সামনে আসছে, ঠিক উল্টো উল্টো ভাবে, হ্যাঁ বুঝলি, এই করলি এই করলি, মানে এরকমই। আর ঘড়ি পড়লেই বারবার টাইম দেখে ছেলেরা, কোনো কিছু নেই, একটু হাত রাত তুলে দেখেন, আবার 2 মিনিট বাদে হাতের টাইমটা তো 10 মিনিট আগেই দেখলি, 2 মিনিট আগেই দেখলি। সেটাই। এটা নতুন নতুন যারা করে, আর মানুষ পিছনে লাগে, লাগুক গিয়ে, ডিলিট করে দিতে হয়। একজন আমাকে শিখিয়েছে ডিলিট করে দাও, এখন আমি ডিলিট করে দিই ওদেরকে। ওদের নিয়ে আর ভাবি না, ভাববারও কিছু নেই, কারণ নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। সাধনা এই তুমি দেখছো তো, কালকে আজকে যাব, আজকে বিকেল বেলায় আমার অগ্রজ একজন আছেন, তার কাছেই যাচ্ছি সাধনা, মানে সে সাধনা আমাকে দেবেন সাধনা করার জন্য, যে তুমি এই সাধনা, আজকের ডেটেই যাবো ওখানে সন্ধ্যাবেলা, বিকেল বেলা বললাম যে থাকবো না, সন্ধ্যাবেলা বললাম সাধনা তার কাছ থেকে সংগ্রহ করতে, যে সাধনা বজ্রযানের কিছু সাধনা আছে, সেই সাধনা সংগ্রহ করতে যাবো, তারপরে আবার সেটা নিয়ে বসবো। তো মায়ের আশীর্বাদ, দেখো বজ্রযানের সাধনা আরেকজনের কাছ থেকে আমি পাচ্ছি। আচ্ছা, এখন যে আপনি শুরু করবেন সাধনা, মানে একটা, মানে এটা এমনি নর্মাল প্রশ্ন, যে এটা হেলথের কোনো অসুবিধা হয় না? কিছুটা তো অসুবিধে হয়, কারণ পাপ তো প্রচুর কুড়িয়েছি। পাপ করানো মানে মানুষের ভাগ্যকে, ইচ্ছেকে পূরণ, ভাগ্য ভালো করতে গিয়ে তুমি বিধির লেখনকে পাল্টেছে। এই বিধির লেখন কোথাও না কোথাও কিছু না কিছু লিখেছিল, তাকে তুমি নাড়াচাড়া করে পরিবর্তন করার চেষ্টা করেছো, আগুন ধরেছো, হাতে ছ্যাঁকা লেগেছে, কিছু পাপ তো হয়েছে, অন্তত সাধনার দ্বারা সেগুলো একটুখানি ক্ষয় হোক। মৃত্যু যেন আমি সাধনা করতে পারি। আমি আমার মায়ের কাছে এবং সব ঈশ্বরের কাছে, সব জায়গাতে আমি একটা জিনিস বলি, বংশ পরম্পরায় যেন আমি তোমার সেবা করতে পারি।
আমার বংশকে এমন দাও, বংশ পরম্পরায় তোমার যেন সেবা করা যায়। আর তন্ত্রের এই শিখরে আমাকে নিয়ে যাও, বা আমার এই পরিবারকে নিয়ে যাও, যেখানে লোককে ঈশ্বরের বিশ্বাসী করতে পারি, ঘরে ঘরে তোমাদের স্থাপিত করতে পারি। এটা আমার সবসময় প্রার্থনা থাকে। এটা যেভাবেই হোক, আমি যদি টাকাও চাই, আমার যদি অন্য কোনো সমস্যা থাকে, তবু আমি এই প্রার্থনা করি। এটা মাকে প্রতিষ্ঠা করা মানে আমি নিজে মন থেকে খুব খুশি হই। আজকে হয়তো তাকে কোথাও বাইরে নিয়ে যাবেন, সারা বিশ্বে বিরাজিত, কিন্তু কোথাও গিয়ে মা রক্ষিণী, আজকে তোমার লন্ডনে পুজো হচ্ছে মা রক্ষিণী কারুর ঘরে, আমার বড় প্রাপ্তি। অবশ্যই। জর্ডেনে পুজো হচ্ছে, আমার বড় প্রাপ্তি। আজকে আমেরিকা থেকে লোক আসছে শিখতে, বড় প্রাপ্তি। সাউথ আফ্রিকা থেকে লোক এসে মায়ের ছবি নিয়ে যাচ্ছে, বড় প্রাপ্তি। স্কুলের দিদিমণি, সে স্বপ্ন দেখেছে, ঠিক আছে, একদিন আমার প্রোগ্রামে দেখছে, ওই তো মা, এই মাই তো আমি স্বপ্ন দেখি রোজ। সে এসছে আমাকে ফোন করে বলছে, আপনার মাকে আমি স্বপ্নে দেখি, তার প্রতিচ্ছবি নেবো। আমি বললাম, ঠিক আছে, এসে নিয়ে যান। এসে যখন দিয়েছি, বলছে কত টাকা দেবেন? টাকা কোথায় গো, আমি তো এটাই চাই, আমার মাকে সারা দুনিয়াতে ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক। অনেকে আমার ছবি রাখে, আমি বারবার বারণ করি, কিন্তু ওরা বলে তোমাকে আমি গুরু মানি তাই রাখি। এবার এই ওয়ার্ডের পর আমার কিছু বলার থাকে না, কিন্তু আমি বরাবর বলে এসছি আমার মাকে রাখ। সেই জন্য আমার যে লেটার প্যাড, সেখানে আমার মায়ের ছবিটা দিয়ে, আমার ছবির সাথে সাথে আমার ছবি আমার প্রচারের, কিন্তু আমার মায়ের ছবি তার থেকে বেশি প্রচারের জন্য। আমি বলি, এটা যখন তোর কাছে আছে, আপদ বিপদ তোকে কিছুতে ধরতে পারবে না। হয়তো মাই বলায়, কিন্তু তাদের শক্তিতেই আজকে আমি বলিয়ান। আজকে তাদের সাধনা করেই কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে তাদের সাধনা শক্তিতেই। রাতভর ঘুমোই না, কি হয়েছে? ভোর হয়ে গেছে। এই তো আমরা আমার সঙ্গে তুমি হয়ে গেছো। আমরা একমাত্র পডকাস্ট করি রাত 3টের সময়, রাত স্টার্ট 3টের হয়। সময় স্টার্ট হয়, 1:30টার পরে বাড়ি থেকে যাত্রা হয়, আর এখানে 2:30 এসে গল্প করা হয়। গল্প করা হয়, ঠিক করা হয়, কি করব কি না করব। করব? আমাদের এই পডকাস্ট আছে যেখানে কোনো আলোচনা হয় না যে কি না। প্রোগ্রাম আমাদের পডকাস্টে হবে। না, এখানে এসে হঠাৎ মনে পড়ে যে তাহলে কি করা যায়। তাহলে কি করা যায়? প্রশ্ন লিখো, প্রশ্ন লেখা হয় না। না। এটাই হচ্ছে আমাদের। একদম তোমার কাছে রসদ থাকলে তো তোমার প্রয়োজন হয় না। একদম তোমার কাছে রসদ না থাকলে প্র্যাকটিসের প্রয়োজন হবে। একদম। তুমি যদি না জানো তাহলে প্র্যাকটিস করতে হবে। তুমি জানলে প্র্যাকটিস কি আছে? কিন্তু রোজকার জিনিস তোমার, তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করবে, সেখানে নতুন করে কিছু বলার কিছু নেই। একদম নতুন করে কিছু যদি ভাবতে হয়, বলতে মানে স্ক্রিপ্টেড করতে হয়, তখন প্রবলেম। স্ক্রিপ্টেড, সেটা স্ক্রিপ্টেড করতে হয়, তখন প্রবলেম, যে এটার পর আমাকে এটা বলতে হবে। স্ক্রিপ্টেড, একদমই তাই। এটা তো তোমার না। হ্যাঁ, তাই আমি এক জায়গায় বলেছিলাম, মনে আছে, যে আমি যা সাধনা করিনি তা যদি বলতে হয় তাহলে আমাকে পড়তে হবে। হ্যাঁ। আমি তো সব সাধনা করিনি, সব ধরনের সাধনা করতে পারিনি, তাই বলতে গেলে আমাকে পড়তে হবে। একদম তাই। আজকে তাহলে আমরা মা তারা সাধনা সম্বন্ধে অনেকে লিখেছিলেন কিছু জন, যে মা তারা সাধনা, আরো কিছু সাধনা জানার জন্য। তো আমার খুবই ইচ্ছা ছিল মা তারা সাধনার জন্য জানার। আজকে আমরা অনেক কিছুই জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন, কমেন্ট বক্সে কোথা থেকে শুনছেন নিশ্চয়ই জানাবেন। আর কিছু কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেন গুলো উত্তর, যেরকম ওই আসন, কিসের আসন, যেগুলো লোকানো ছিল, সেগুলো যদি কেউ জানেন, সেগুলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই উত্তর দেবেন। আগামী দিনে আরো অনেক সাধনা নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।